স্যার, যে লাইভ চলে আসছে। আমরা এখন লাইভে আছি। জি জি। হ্যালো, স্যার, লাইভ চলে আসছে, আপনি ক্লাস স্টার্ট করে দেন। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি জি। হ্যালো, আমি ডাক্তার কল্যাণ কুমার সাহা, রেজিস্ট্রার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদেরকে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার প্রথম অনলাইন ক্লাস। আজকের টপিক আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, লং কেসেস ইন সার্জারি। Among the few long cases, I will discuss one after another. Uh, Today, I will discuss about carcinoma stomach, which is very much important, and সবসময় প্রায় সবসময় এরকম কেস থাকলে আপনাদেরকে এগুলো দেওয়া হয়। আমরা এরপরে কার্সিনোমা স্টোমাক থেকে আরো লাগবে আপনার ক্রনিক ডিউডেনাল আলসার, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু পাইলোরিক স্টেনোসিস। এটা স্টোমাক থেকে হেপাটোবিলিয়ারি সেন্টার সিস্টেম থেকে আপনার ক্রনিক কোলিসিস্টাইটিস, গলস্টোন ডিজিজ, অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু ভেরিয়াস কজ, বিনাইন কজ, ম্যালিগন্যান্ট কজ, সবকিছুই আপনাদের লাগবে। এছাড়াও আমরা যেগুলা ফাইনাল প্রফে দিয়ে থাকি, any epigastric lump, it may be CS stomach or other causes, even intra-abdominal lump, right iliac crucial lump, left iliac crucial lump, carcinoma rectum, carcinoma breast, এইগুলোই সাধারণত দেওয়া হয়। এরপরে যদি অন্য কোনো কেস না পাওয়া যায়, অনেক সময় আমাদের কেস আমরা পাই না, তখন আমরা একটু অন্যরকম কেস দেওয়া হয়, যেগুলা মোটামুটি হচ্ছে মনে করেন একটা পিইপির কেস দেওয়া হইতে পারে, রেনাল স্টোন দেওয়া হইতে পারে, পিউরিটারি স্টোন খুব কম দেওয়া হয় এইগুলো। তো আপনারা এর মধ্যে কি এসে গেছেন? আমাকে শোনা যাচ্ছে? তাহলে একজন কেউ একটু বলেন যে শোনা যাচ্ছে কিনা। ওকে, তাহলে আমি আমার প্রেজেন্টেশনে চলে যাব। আমাকে শোনা যাচ্ছে?
Okay, so we are good to go. Let's start our presentation. Okay, history আপনারা মনে করেন আপনারা কেউই কিছু জানেন না হিস্ট্রি সম্বন্ধে। আমার এই ক্লাস থেকে আশা করছি আপনারা সবাই একটা ধারণা পেয়ে যাবেন কিভাবে আপনারা হিস্ট্রি অ্যাকচুয়ালি নিতে হবে বা কিভাবে অ্যাপ্রোচ করতে হবে বা কিভাবে সবকিছু করতে হবে। ওকে, থার্ড ইয়ার, ফিফথ ইয়ার, এভরিবডি ক্যান স্টার্ট through this pre-taking. Actually, at first, history of the patient. This is a very important part, an integral part of the clinical, your clinical examination. You can say. প্রথমে যে ব্যাপারটা হচ্ছে আপনার যখন পেশেন্টকে অ্যাপ্রোচ করা হবে আপনাকে আমরা যখন একটা বেডে পেশেন্ট থাকবে আপনি গিয়েই তো তার সাথে কথা বলা কিভাবে শুরু করবেন তাকে তো অ্যাপ্রোচ করে প্রথমেই আপনি তাকে বললে তার প্রাইভেট জিনিস আপনাকে আপনাকে বলবেন সো আপনাকে ইউ হ্যাভ টু অ্যাপ্রোচ আমি এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি পাঁচটা উপকরণ আমি সবসময় বলে থাকি যারা এর আগে আমার ক্লাস করেছে ওরা জানে যে আমি পাঁচটা জিনিসের কথা সবসময় বলে থাকি নাম্বার ওয়ান ইন্ট্রোডিউস ইউরসেলফ ইন্ট্রোডাকশন নাম্বার টু কাউন্সিলিং as well as consent number three okay then privacy ensured then exposure these are the five prerequisites before talking to a patient even before examination to a patient okay so introduce yourself first introduce yourself আপনি আপনার পরিচয় দেন যে বাবা অথবা মা তাদেরকে এইভাবেই সম্বোধন করবেন যে আমি তৃতীয় বর্ষের পঞ্চম বর্ষের একজন মেডিকেল স্টুডেন্ট আমি আপনার সাথে আপনার রোগ সম্বন্ধে একটু কথা বলতে চাই এতে আপনার উপকার হবে আপনার কোনো ক্ষতি হবে না আপনার কোনো সমস্যা হলে আমাকে বলবেন এইভাবে সে he or she will feel relaxed with you actually okay নেক্সট কাউন্সিলিং কনসেন্ট হয়ে গেল দেন তার সাথে যখন আপনি এক্সামিনেশন করার আগে তার প্রাইভেসি অবশ্যই এনশিওর করবেন এক্সপোজ করবেন আচ্ছা লেটস মুভ টু দ্য নেক্সট পার্ট হিস্ট্রির কতগুলা পার্ট আছে আমি একদম পুরোপুরি বলে নেই আপনাদের একটা হচ্ছে পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট দেন চিফ কমপ্লেইন্টস দেন হিস্ট্রি অফ দ্য প্রেজেন্ট ইলনেস হিস্ট্রি অফ দ্য পাস্ট ইলনেস তারপরে নিজের যতগুলো জিনিস আছে দ্যাট মিনস ড্রাগ হিস্ট্রি ট্রিটমেন্ট হিস্ট্রি allergic history, allergic history, they history and socioeconomic history. Then next component is physical examination. Among the physical examination, general examination is first part, then local examination, other system. Okay, let's move to the next part. Particulars of the patient. You have to write particulars of the patient. অনেকেই অনেক ভাবে এটা লিখে থাকে particulars বানানটাই ঠিকভাবে লিখতে পারে এটা আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট এবং প্রত্যেকটা আমি এই যে প্রেজেন্টেশনটা আপনাদের জন্য এনেছি এর মধ্যে আমি ইন্টেনশনালি কিছু ভুল রেখেছি কিছু অগোছালো রাখা হয়েছে আপনারা যেগুলা কিনা আমার কথার পরে আপনি সেটাকে ভালোভাবে বুঝতে পারেন যে হ্যাঁ এইটাই ভুল হয়েছে এটা করা উচিত ওকে তাহলে পার্টিকুলার্স অফ দ্য পেশেন্টের যতগুলো কম্পোনেন্ট আপনি সুন্দর করে লিখে ফেলবেন আপনার খাতার বাম সাইডে অ্যালাইন করে আপনার বাম সাইডে অ্যালাইন করে খাতার ডান সাইডে অ্যালাইন করে আপনি ওইখানে যে পয়েন্টগুলো সুন্দর করে লিখবেন আপনারা এর মধ্যেই হয়তো জানেন না জানলে এখন জানবেন আর ডান সাইডে উপরের পাশে কয়েকটা কম্পোনেন্ট লিখবেন একটা হচ্ছে বেড নাম্বার ওয়ার্ড নাম্বার ইউনিট নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এটা এবং অবশ্যই লেখার আগে পেজটাকে মার্জিনেশন করবেন প্রত্যেকের পেজটাকে মার্জিনেশন করবেন দ্যাট মিন্স ইউ ক্যান সে 2.5 সেন্টিমিটার টু 5 সেন্টিমিটার একদম রাইট অ্যালাইনমেন্ট 2.5 সেন্টিমিটার টু 5 সেন্টিমিটার এরকম করে ভাঁজ করে ফেলবেন কারণ আপনার যখন এই পেপারটা
স্যার দেখবেন তখন যেন প্রথম ইমপ্রেশনেই যেন একটা ভালো একটা গুড ইমপ্রেশন। অনেকে কিছু করে না, একদম কোনোটা লেখা একদম কোনায় যেয়ে কোনোটা লেখা এরকম যেন না হয়। আচ্ছা, ওকে। নেম আপনারা অনেক সময় লেখেন যে আমার পেশেন্ট এখানে মিস্টার মোস্তফা বা মোহাম্মদ মোস্তফা, যাই উল্লেখ করেন না কেন, আপনি শুধু মোস্তফা এখানে লিখতে পারেন। শুধু মোস্তফা এখানে লিখলে হবে না, পেশেন্টকে ভালোভাবে অ্যাড্রেস করতে হবে। মিস্টার, মিসেস, মিস, মোহাম্মদ, যেভাবেই হোক না কেন আপনাকে অ্যাড্রেস করতে হবে। এরপরে এজ, দেন জেন্ডার, রিলিজিয়ান, অকুপেশন। রিলিজিয়ানের ব্যাপারে একটা কথা বলে রাখি, যেমন আপনারা অনেক সময় রিলিজিয়ান লেখেন মুসলিম, এটা কখনোই লেখা যাবে না। রিলিজিয়ান অবশ্যই লিখতে হবে ইসলাম। মুসলিম ইজ নট দ্য রিলিজিয়ান, ইসলাম ইজ দ্য রিলিজিয়ান। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট পেজ। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড, অ্যাড্রেস, আপনি যেটা সেটা বলবেন। ডেট অফ এক্সামিনেশন, এখানে একটা উল্লেখ করতে পারেন ডেট অ্যান্ড টাইম অফ অ্যাডমিশন, date and time of examination. You can write date of admission, date of examination, or you can write date and time of the examination, date and time of the examination. এরপরের যে পয়েন্টটা, সেটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনি খেয়াল করবেন চিফ কমপ্লেইন্স অর প্রেজেন্টিং কমপ্লেইন্স, যদি একটা হয় তাহলে অবশ্যই কমপ্লেইন লিখবেন, প্লুরাল হইলে কমপ্লেইন্স লিখতে পারেন। আচ্ছা, এখানে দেখেন আমার পেশেন্টের যে কয়েকটা কমপ্লেইন আছে সেগুলোকে আমরা কিভাবে সাজাবো। এখন মনে করেন একটা পেশেন্টের একটা হচ্ছে ডিউরেশনের ক্রোনোলজি অনুসারে সাজাইতে পারেন, আর আরেকটা হচ্ছে আপনার সিভিয়ারিটি অনুসারে। এখন যদি ক্রনিক কেস হয়, আমরা সাধারণত অ্যাকিউট কেস পরীক্ষার সময় দেই না, তাহলে অবশ্যই ক্রোনোলজি অনুসারে সাজাতে হবে। যেটা আগে হয়েছে সেটা আগে, যেটা পরে হয়েছে সেটা পরে, এরকম ভাবে সাজাবে। আচ্ছা, তাহলে প্রথমে যেটা হচ্ছে, আমরা পেইন, পেইন ইজ দ্য মোস্ট মোস্ট কমন প্রবলেম ইন সার্জারি। ওকে, সো পেইনকে কিভাবে ইলাবোরেট করতে হয় এইটা কিন্তু আপনাদের অবশ্যই শিখতে হবে। তো আপনারা এইখানে চিপ কমপ্লেন লেখার সময় যেটা ফলো করবেন, যে চিপ কমপ্লেন লিখলেন, এর সাথে চিপ কমপ্লেন উইথ ডিউরেশন, এইখানে শুধু এইটাই উল্লেখ করবেন যে পেশেন্টের প্রধান কমপ্লেন কি, এটা অবশ্যই পেশেন্টের নিজের ভাষায় হতে হবে। আপনি যখন প্রেজেন্ট ইলনেস ইলাবোরেট করবেন তখন অবশ্যই সেটা নিজের ভাষায় হতে হবে। এরপর থেকে যাই করবেন, এক্সামিনেশন যা করেন, স্যালিয়েন্ট ফিচার, এগুলো আপনাদের মেডিকেল টার্ম আপনারা আমরা উল্লেখ করতে পারি। আচ্ছা, তো পেইন কিভাবে ইলাবোরেট করতে হয় এইটা প্রথমে আপনারা সবাই জানেন, তারপরেও এটা ভুল হয়ে যায় মাঝে মধ্যে। তাহলে কিভাবে আপনার পেইনটাকে ইলাবোরেট করবেন এটা আমি একটু প্রথমেই বলছি। পেইনটাকে ইলাবোরেট করার জন্য যে আপনারা জানেন সবাই, সক্রেটিস একটা ফর্মুলা আছে, যে সক্রেটিস অনুসারে আপনি পেইনটাকে ইলাবোরেট করতে পারেন। এস, এট ফার্স্ট সাইট, সাইটটা এর জন্য ইম্পর্টেন্ট। মনে করেন একটা পেশেন্টের আপার অ্যাবডোমিনাল পেইন, এখানে স্টমাক রিলেটেড পেইন হইতে পারে, ট্রান্সভার্স কোলনের পেইন হইতে পারে, প্যানক্রিয়াসের পেইন হইতে পারে, গল ব্লাডারের পেইন হইতে পারে, বা বাইল ডাক্টের পেইন হতে পারে, লিভারের পেইন হতে পারে। অনেক সময় কার্ডিয়াক পেইন অথবা লাংসের পেইনও আপনার এই আপার অ্যাবডোমিনাল পেইন হিসেবে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। ওকে, লেটস সাইট সক্রেটিস। এস ও, ও means onset. That means two types of onset is there. One is sudden onset, another is insidious onset. Sudden onset denotes acute case, and chronic onset, chronic or insidious or insidious onset means chronic case. Okay, so SO, C, character is very important. Character of the pain. তো কি কি ক্যারেক্টার হতে পারে? পেশেন্টের বার্নিং পেইন হতে পারে, অ্যাগোনাইজিং পেইন হতে পারে, আপনার স্ট্যাবিং পেইন হতে পারে, কনস্ট্রিক্টিং ইন নেচার হতে পারে, আর সার্জারিতে যেটা খুবই ইম্পর্টেন্ট, কলিকি পেইন হতে পারে। সো আপনাকে এর সাথে জানতে হবে, যদি কলিকি পেইন থাকে, যে কলিকি পেইনের হোয়াট আর দ্য
characteristics of colicky pain, what are the criteria of colicky pain. So colicky pain আপনাকে বুঝার আগে colicky pain এর ক্রাইটেরিয়া কি এটা আপনাকে একটু জানতে হবে। colicky pain এর আপনাদের যদি এর মধ্যে কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন। অলরেডি আমরা দেখতে পাচ্ছি কিছু আপনারা এসেছেন। ওকে, তাহলে colicky পেইনটা কি? পেইন স্টার্ট ফ্রম দ্য বেসলাইন, gradually reach its peak, then diminishes completely or incomplete. Okay, it is some types of spasmodic pain, and you have to remember that colicky pain is usually severe in intensity. Okay, let's move to the next. SOC, that means site onset character. আর রেডিয়েশন, ইজ দেয়ার এনি, এখানে তিনটা জিনিস আপনারা খেয়াল করবেন, একটা হচ্ছে রেডিয়েশন পেইন, একটা হচ্ছে রেফার্ড পেইন, আর একটা হচ্ছে শিফটিং পেইন। এই তিনটার পার্থক্য আপনারা ভালো করে শিখবেন, কোনটার ক্ষেত্রে আমরা রেডিয়েশন উল্লেখ করি, কোন সময় আমরা রেফার্ড উল্লেখ করি, কোন সময় আমরা শিফটিং। তিনটা মিনিং কিন্তু পুরোপুরি ভিন্ন। আপনাদের পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করে, আপনাদের প্রশ্ন থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, অসুবিধা নাই, আমি অ্যান্সার দিব। আচ্ছা, এরপরে হচ্ছে রেডিয়েশন, এরপরে সক্রেটিস। এ অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর, পেইনের সাথে অ্যাসোসিয়েশন কি আছে? অনেক সময় দেখুন, যদি ভিসেরাল পেইন হয়, দ্যাট মিন্স পেইন ভিসেরাল অরিজিন হয়েছে, তাহলে এর সাথে নসিয়া, ভমিটিং এবং পাইরেক্সিয়া, এই তিনটাই থাকে। অনেক সময় পাইরেক্সিয়া থাকতে পারে। যে অ্যাসোসিয়েটেড কি কি ফ্যাক্টর আছে এইগুলো আপনাকে উল্লেখ করতে হবে। সক্রেটিস কি? টাইমিং এন্ড ডিউরেশন, খাবারের সাথে এটা রিলেশন কি, বা দিনের কোন সময় হচ্ছে, বা কতদিন ধরে হয়েছে, এটা পিরিয়ডিসিটি আছে কিনা, কতটুক সময় ছিল, এগুলো সবই আপনাকে পেইন ইলাবোরেশন করার সময় অবশ্যই উল্লেখ করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এক্সাজারবেটিং ফ্যাক্টর, রিলিভিং ফ্যাক্টর, ইউ হ্যাভ টু মেনশন দিস। কি করলে পেশেন্টের ব্যথা কমে যায়, কি করলে পেশেন্টের ব্যথা বেড়ে যায়, বা কি করলে পেশেন্ট একটু আরাম বোধ করে, একদম না কমলেও টু সাম এক্সটেন্ট ইউ ক্যান সে। এন্ড লাস্ট যেটা বলতে হবে সেটা হচ্ছে সিভিয়ারিটি। পেশেন্টের সিভিয়ারিটি কি? মাইল্ড, মডারেট, সিভিয়ার। এটা আসলে আপনার পেশেন্টের এক একজনের ফিলিংসটা এক এক ধরনের। কেউ অনেক ব্যথাতেই কাতর হয় না, আবার কেউ একটু ব্যথাতেই কাতর। তো এটার জন্য একটা ভিজুয়াল অ্যানালগ স্কেলও আছে, যে 1 থেকে 10 আপনাকে পেশেন্টকে দেখাইতে হবে এটা সবচেয়ে বেশি, এইখানে হচ্ছে সবচেয়ে সিভিয়ার পেইন, আপনি কোন লেভেলে আছেন, আপনার ব্যথাটা কোন লেভেলে হচ্ছে। ওকে, তাহলে এইভাবে পেইনটাকে আমরা ইলাবোরেট করব। আর ভমিটিং, এখানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা ভমিটিং কে কিভাবে ইলাবোরেট করব। ভমিটিং ইলাবোরেট করার সময় এই ক্ষেত্রেও ডিউরেশন প্রথমে আনবেন, এবং ভমিটিং এর কন্টেন্টটা কি। ফার্স্ট, ইট মে বি ডাইজেস্টেড হইতে পারে, আনডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়াল হইতে পারে। ভমিটিং এর টাইমিংটা খাবারের সাথে কোথায়, খাবারের সাথে সাথে বমি হয়, না খাবারের কিছুক্ষণ পরে, এট দ্য ডে অফ 2 আওয়ার্স আফটার মিল, এরকম বমি হয়। ইউজুয়ালি আউটলেট অবস্ট্রাকশনে দেখা যায় যে অনেকক্ষণ পরে, সারাদিন পেশেন্ট খাবার খেয়েছে, একদম এট দ্য এন্ড অফ দ্য ডে পেশেন্টের বমি হয়ে যায়। কিন্তু সিএস স্টোমাক বলেন, গ্যাস্ট্রিক আলসার বলেন, এই ক্ষেত্রে বা যে কোনো ক্রনিক ইউরিনারি আলসার বলেন, পাইরোডিক স্পাজমের কারণে সাথে সাথেও খাওয়ার পরে বমি হতে পারে। তো এটাও আপনাকে দেখবে। তারপরে প্রথম কথা হচ্ছে ভমিটিংটা বাইল স্টেইন কিনা। যদি বাইল স্টেইন হয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার যে অবস্ট্রাকশন আছে সেটা অ্যাম্পুলা অফ ভ্যাটারে ডিস্টাল, প্রত্যেকটা পয়েন্ট আপনারা মেনশন করবেন, অ্যাম্পুলা অফ ভ্যাটারে ডিস্টাল। আর যদি দেখা যায় যে নট বাইল স্টেইন, that means you have to think that it is proximal to the ampulla of Vater. ভমিটিং এর টেস্ট কি? যদি অ্যাসিডিক হয় তাহলে সাওয়ারডিন টেস্ট হবে, এটাও আপনাকে উল্লেখ করতে হবে। এবং ভমিটিংটা কি কপিয়াস অ্যামাউন্ট কিনা, না স্মল ইন অ্যামাউন্ট। তারপরে পেশেন্ট কি ইনডিউসড ভমিটিং অর নট ইনডিউসড। অনেক সময় গ্যাস্ট্রিক আউটফ্লো অবস্ট্রাকশন পেশেন্ট বমি না করা পর্যন্ত বলে মুখের মধ্যে আঙুল দিয়ে বমি করে, বমি না করা পর্যন্ত পেশেন্টের ভালো লাগে। আরেকটা হচ্ছে পেশেন্টের প্রজেক্টাইল ভমিটিং কিনা, যেটা গ্যাস্ট্রিক আউটফ্লো অবস্ট্রাকশন ডিউ টু বিনাইন কজ, দ্যাট মিন্স ক্রনিক ইউরিনারি আলসার, যেটা আমরা পরের ক্লাসে আপনাদের সাথে আলোচনা করব। এই ক্ষেত্রে পেশেন্টের অবশ্যই প্রজেক্টাইল ভমিটিং হয়, হ্যাঁ, এবং স্টোমাক অনেক বড় হয়ে যায়।
আচ্ছা, এরপরে আরো কিছু কিছু জিনিস আছে, যেমন ভমিটিং এর সাথে কখনো ব্লাড ভমিটিং হয়েছে কিনা, যেটাকে আমরা বলি হেমাটেমেসিস, এটা অবশ্যই উল্লেখ করতে হবে। এবং যদি ভমিটিং এর সাথে ব্লাড যায়, সেই ক্ষেত্রে আমরা যদি পাররেক্টাল ব্লিডিং হয়, প্যাসেজ অফ ব্লাডটা রিস্টুল, সেটা উইচ উই কল দ্যাট মেলেনা, এই মেলেনা আছে কিনা সেটাও আপনাদেরকে উল্লেখ করতে হবে। ভলিউম তো বলার চেষ্টা করছি জোরে জোরে। আচ্ছা, এখন কি শোনা যায়? ক্লিয়ারলি শোনা যায়? আমি যথেষ্ট জোরে কথা বলছি রুমে। ওকে, তাহলে ভমিটিংটা কিভাবে ইলাবোরেট করতে হয় সেটা আপনাকে অবশ্যই শিখতে হবে। আপনারা পেইন, ভমিটিং এবং সবকিছু যদি ভালোভাবে ইলাবোরেট করতে পারেন, দেখবেন আপনাদের হিস্ট্রি লেখা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এরপরে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস আমরা চলে যাই। এটা অবশ্যই পেশেন্টের ওন ল্যাঙ্গুয়েজে হতে হবে। দেখেন, এখানে আমরা লিখেছি এরকম ভাবেই আপনারা সাজাবেন যে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট, he or she was reasonably all right or well 4 months back, then he experienced then he developed, you can say, pain in the upper abdomen, that means সাইট কিন্তু আমি বলে দিয়েছি, which appeared after taking a meal, খাওয়ার পরে হয়, দ্যাট মিন্স অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর এখানে বলা হয়েছে, ক্যারেক্টারটা বলা হয়েছে বার্নিং ইন নেচার, এটা এবং বার্নিং ইন নেচার কনস্ট্যান্ট বলা হয়েছে, সব সময় থাকছে। ইন্টেন্সিটিটা আমরা বলে দিয়েছি, সক্রেটিসে দেখেন রেডিয়েশনটা আমরা বলে দিয়েছি, প্রথমে রেডিয়েট ফার্স্ট টু দা ব্যাক দেন টু দা হোল অ্যাবডোমেন। এইখানে কোথায় রেডিয়েশন হচ্ছে না কোথায় হচ্ছে এগুলো অবশ্যই আপনাদের ভালোভাবে খেয়াল করতে হবে। And reduced after taking anti-ulcerant drug initially, but then stopped responding to drug after some days. That means যে দেখেন প্রথম দিকে তার কিন্তু ড্রাগ খেলে কমে যেত, কিন্তু এরপরে কিন্তু আর কমছে না patient এর। হ্যাঁ, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সাথে সাথেই আপনারা মেসেঞ্জারে লিখেন, আমি এখান থেকে দেখে অ্যান্সার করবো। ওকে, তাহলে প্রেজেন্ট ইলনেস এইভাবে আপনারা পেইনটাকে ইলাবোরেট করবেন। আমি পরের স্লাইডে যাচ্ছি, অনেক টপিকস একটু তাড়াতাড়ি মুভ করতে হচ্ছে। আচ্ছা, তাহলে প্রিভিয়াস এপিসোড আছে কিনা এটাও কিন্তু পেশেন্ট অবশ্যই উল্লেখ করতে হবে। তাহলে দেখেন এইখানে আমরা কি বাদ দিয়েছি, এটা কি আপনারা খেয়াল করতে পারেন যে পেশেন্টের অনসেটটা কিন্তু বলা হয়নি পেইনের, যে এটা কি সাডেন অনসেট না এটা ইনসিডিয়াস অনসেট বলা হয়েছে, এখানে কিন্তু অবশ্যই বলতে হবে, অবশ্যই সবগুলা জিনিস বলতে হবে, যে সাইট, অনসেট, ক্যারেক্টার, রেডিয়েশন, অ্যাগ্রাভেটিং রিলিভিং ফ্যাক্টর, অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর, then severity. Okay, let's let's move to the next point. He also experienced early satiety, বা একটু খেলি পেট ভরে যাচ্ছে, আর ভমিটিং আফটার এ মিল অফ 2 months। দেখেন ভমিটিংটা এখানে প্রজেক্টাইল এটা বলা হয়েছে, এবং খাওয়ার 15 মিনিট পরেই এটা শুরু হয়ে যায়, স্টার্টেড around 15 minutes after meals, and vomitus contain digested and undigested food particles. After vomiting, the pain would relieved by some degree. He also noticed loss of weight for some. এইখানে লস অফ ওয়েট এবং লস অফ অ্যাপিটাইট খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক্স, সেটা কি বিনাইন না ম্যালিগন্যান্ট এটা বলার জন্য। তো লস অফ ওয়েটটা কতটুকু হয়েছে দেখেন, এটা এখানে কিন্তু বলা হয় নাই। যদি এখানে লস অফ ওয়েটের কথা আমরা বলতে পারি, মোর দেন 10% আনইনটেনশনাল বডি ওয়েট লস ইন দ্য লাস্ট 3 to 6 months, in the last 3 to 6 months, if more than 10% of body weight unintentional loss, then we can call it significant weight loss. তারপর অ্যানোরেক্সিয়ার কথা অবশ্যই বলবেন, যেমন পেশেন্টের লস অফ অ্যাপেটাইট, পেশেন্টের খাইতে ইচ্ছা করে না। একটা জিনিস এখানে অবশ্যই খেয়াল করবেন, অনেক সময় পেশেন্টের যে গ্যাস্ট্রিক আলসার যদি থেকে যায়, পেশেন্টের খাবার খেলেই ব্যথা বেড়ে, তো সেই ক্ষেত্রে পেশেন্ট ফেয়ার টু টেক ফুড, আর এইখানে হচ্ছে পেশেন্টের কোনো ডিজায়ারই থাকবে না, দ্যাট মিনস লস অফ ডিজায়ার টু টেক ফুড। এরপরে নেক্সট মুভ করেন।
তারপরে এখান থেকে আমরা কিছু এর সাথে অ্যাসোসিয়েটেড যেটা থাকতে পারে, হি ডিড নট গিভ এনি হিস্ট্রি অফ ব্লাড মিক্সড ভমিটিং। এখানে অবশ্যই আপনারা দেখেন হেমাটোমাইসিস আমি উল্লেখ করিনি, ব্লাড মিক্সড ভমিটিং আমরা উল্লেখ করি। আর প্যাসেজ অফ ব্ল্যাক টারি স্টুল, দ্যাট মিন্স মেলে নাই কিন্তু আমরা বলিনি, আমরা আমরা উল্লেখ করেছি যে ব্ল্যাক টারি স্টুল। এটা এইগুলোই আপনাদেরকে বলতে হবে actually। ওকে, নেক্সট আমরা মুভ করি। দেখেন এর সাথে পেশেন্টের আদার সিস্টেমিক কি কি ইনকোয়ারি করতে হবে, যে পেশেন্টের বাউল হ্যাবিট কোনো চেঞ্জ আছে কিনা, হেপাটোবিলিটি সিস্টেম আমরা জন্ডিস কোনো ইভ্যালুয়েশন করছি জন্ডিস আছে কিনা, ব্লাডার হ্যাবিট নরমাল আছে কিনা, এটা আপনাকে খেয়াল করতে হবে। আচ্ছা, একই সাথে আপনাকে যেটা দেখতে হবে অন্য সিস্টেম যেটা ইনকোয়ারি করতে হবে, কারণ ইটস কুড বি এ ম্যালিগনেন্ট কেস, দ্যাট মিন্স আমরা তো প্রথম থেকেই জানি না, সেই কারণে এর সাথে সিস্টেমিক ইনকোয়ারিটাও করে ফেলবেন, বা ম্যালিগনেন্সি ছাড়াও আপনার অন্য সিস্টেম কি সেটা ঠিক আছে কিনা এটা জানার জন্য দেখতে হবে। যে দ্যাট মিন্স পেশেন্টের কাফ, চেস্ট পেইন, কাফ উইথ স্পুটাম, দ্যাট মিন্স ব্লাড মিক্সড স্পুটাম হিমোপটাইসিস, এখানে আপনার ব্লাড মিক্সড স্পুটামই বলতে হবে, এইগুলো আছে কিনা অবশ্যই উল্লেখ করতে হবে। আচ্ছা দেখেন লাস্টের দিকে অবশ্যই পেশেন্টকে তিনটা কথা আপনাকে বলে দিতে হবে, যে হি ইজ নর্মোটেনসিভ, নন ডায়াবেটিক, নন অ্যাজমাটিক, অর হি মে বি হাইপারটেনসিভ, হি মে বি ডায়াবেটিক, অ্যাজমাটিক, অর কন্টাক্ট উইথ টিবি পেশেন্ট। এটা অবশ্যই আমরা প্রেজেন্ট ইলনেস উল্লেখ করব। অনেক সময় দেখা যায় আপনারা পাস্ট ইলনেস উল্লেখ করেন। একটা পেশেন্ট যখন হাইপারটেনসিভ হয়, যখন ডায়াবেটিক হয়, এটা তার পাস্টে শুরু হয়ে যে সেটা কন্ট্রোল থাকতে পারে, কিন্তু সেটা প্রেজেন্টেও কন্টিনিউ হয়ে থাকে। এই জন্য আমরা অবশ্যই প্রেজেন্ট ইলনেসে বলার সময় অবশ্যই আমরা এইটা উল্লেখ করব, যে নর্মোটেনসিভ, নন ডায়াবেটিক, নন অ্যাজমাটিক, এগুলা এখানে প্রেজেন্ট ইলনেসে উল্লেখ করব। এরপরে আপনি মুভ করেন, দেখেন হিস্ট্রি অফ পাস্ট ইলনেস। এখানে পাস্ট ইলনেস যেটা সিগনিফিকেন্ট কন্ট্রিবিউটরি আছে কিনা, যে আগে অনেক দিন আগে দেখা যাবে পেশেন্টের ডিউরাল আলসার পারফোরেশন অপারেশন হয়েছিল, বা অনেক দিন আগে দেখা যাবে যে পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজের জন্য স্টেন্টিং করা হয়েছিল, বা সিগনিফিকেন্ট পাস্ট ইলনেস যেগুলো ছিল, যে সেইগুলোকে অবশ্যই আপনাকে পাস্ট ইলনেসে উল্লেখ করতে হবে। এখন দেখেন এখানে কিন্তু ফ্যামিলি হিস্ট্রি আনলে হবে না, এইখানে যেটা আসবে পাস্ট ইলনেসের পরে পেশেন্টের নিজের সবকিছু আগে আগে শেষ করবেন। আপনি এরপরে আনবেন ড্রাগ হিস্ট্রি এন্ড ট্রিটমেন্ট হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি এন্ড ট্রিটমেন্ট হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি এন্ড ট্রিটমেন্ট হিস্ট্রি, অ্যালার্জিক হিস্ট্রি আবার আলাদা করে আনবেন। ড্রাগ হিস্ট্রির মধ্যে পেশেন্টের ইম্পর্টেন্ট কোন ড্রাগ খায় না, যেমন অ্যান্টি হাইপারটেনসিভ খেতে পারে, অ্যান্টি ডায়াবেটিক খেতে পারে পেশেন্ট, স্টেরয়েড খেতে পারে, এনএসএইডি খেতে পারে। এই ড্রাগের কি কি ড্রাগ খায় এবং কত দিন ধরে খায় এবং ডোজেসটা কি, তাহলে ড্রাগের নেম, ডোজেস এন্ড ডিউরেশন অবশ্যই ড্রাগ হিস্ট্রিতে আপনি উল্লেখ করবেন। ড্রাগ হিস্ট্রির পরেই আপনারা যেটা উল্লেখ করবেন পেশেন্টের পার্সোনাল হিস্ট্রি। পার্সোনাল হিস্ট্রি পেশেন্ট যেগুলো আমরা কমনলি উল্লেখ করি, পেশেন্ট অকুপেশন আপনি আগেই বলে দিয়েছেন, এটা এখানে না বললেও সমস্যা নেই, কিন্তু যেটা তিনোটা জিনিস বলতে হবে, যে পেশেন্ট স্মোক করে কিনা, ইজ হি অর শি অ্যালকোহলিক অর নট, বেটেল নাট চিউয়ার কি, এই তিনোটা জিনিস আমাদেরকে উল্লেখ করতে হবে, যে নন স্মোকার, নন অ্যালকোহলিক, নন বেটেল নাট চিউয়ার। অথবা যদি স্মোক করে থাকে তাহলে প্রতিদিন কয়টা করে করে তার প্যাক ইয়ার হিসাব করে, আপনারা জানেন প্রতিদিন 20টা করে, যদি টানা 1 বছর খেয়ে থাকে তাহলে তাকে বলা হয় 1 প্যাক ইয়ার, তাহলে এটা আপনারা উল্লেখ করবেন। তারপরে আপনারা যেই হিস্ট্রিতে চলে যাবেন, যে অ্যালার্জি হিস্ট্রি। ওকে, অ্যালার্জিক হিস্ট্রি অফ পেশেন্ট, নো হিস্ট্রি অফ অ্যালার্জি, এরকম করে লিখলে হবে না। স্যাররা যেটা চায়, আমরা যেটা জানতে চাই সেটা আপনারা উল্লেখ করেন, পেশেন্ট হ্যাজ নো হিস্ট্রি অফ অ্যালার্জি টু এনি নোন ড্রাগস অর ফুড, এরকম ভাবে আপনাকে উল্লেখ করতে হবে, পেশেন্ট হ্যাজ নো হিস্ট্রি অফ অ্যালার্জি টু এনি নোন ড্রাগস অর ফুড। মানে আমরা বোঝাতে চাচ্ছি পেশেন্টের জানা মতে তার যে খাবার খাইছে বা যে ড্রাগ দিছে সেটাই অ্যালার্জি নাই। আননোন তো এরকম অনেক জিনিস থাকতে পারে যেটার জন্য পেশেন্টের অ্যালার্জি থাকতে পারে, সেজন্য অবশ্যই অ্যালার্জিক হিস্ট্রিতে এটা আপনাকে উল্লেখ করতে হবে। এরপরে চলে আসবেন ইমিউনাইজেশন। ইমিউনাইজেশন হিস্ট্রিতে পেশেন্ট ইপিআই শিডিউল আমাদের অনেক আগেই চালু হয়ে গেছে, যে ইমিউনাইজ কিনা, ইমিউনাইজ হলে কমপ্লিটলি অর পার্শিয়ালি ইমিউনাইজ কিনা, সেটা আপনাকে উল্লেখ করতে হবে। তাহলে দেখেন পাস্ট ইলনেস এর পরেই আপনারা চলে যাবেন হচ্ছে ড্রাগ হিস্ট্রি, তারপর অ্যালার্জি হিস্ট্রি, তারপর পার্সোনাল হিস্ট্রি,
এরপর হচ্ছে ইমিউনাইজেশন হিস্ট্রি, এরপরে যাবেন আপনি ফ্যামিলি হিস্ট্রি অ্যান্ড সোসিওইকোনমিক হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রির মধ্যে দেখেন অনেক সময় ফ্যামিলি হিস্ট্রিতে কি লেখা থাকে এইগুলোই আপনারা ভুল করেন, ঠিকভাবে লেখা হয় না। যেটা কি হয় যে এখনকার ফ্যামিলি তো মনে করেন নিউক্লিয়ার, সবাই মনে করে আমার ফ্যামিলি কে, আমার ওয়াইফ ওর হাজবেন্ড, আমার বাচ্চা। কিন্তু এরা ওয়াইফ বা হাজবেন্ড এটার কোনো ইম্পর্টেন্স এখানে ক্যারি করে না। ফ্যামিলি হিস্ট্রি এখানে জানার হচ্ছে সাম ডিজিজ টার্নস ইন দ্য ফ্যামিলি। এটার জন্যই যে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশনে এই ডিজিজটা আছে কিনা। ইভেন কার্সিনোমা স্টোমাকেরও ফ্যামিলি হিস্ট্রি ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, আমরা পরবর্তীতে আসবো যে কত পার্সেন্ট ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি ইম্পর্টেন্ট সেটা আমরা উল্লেখ করবো। আচ্ছা, এখন দেখেন ফ্যামিলি হিস্ট্রি এইখানে যেটা বলা হয়েছে যে বলবেন তার বাবা মা আছে কিনা, এবং থাকলে ভালো আছে কিনা, বা তাদের কোনো অসুবিধা আছে কিনা, তার ছেলে মেয়ে ভালো আছে কিনা, তার হতে পারে আন্টি, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যারা আছে আন্ট, এরা ভালো আছে কিনা, হ্যাঁ, এবং কোনো ডিজিজ রান করলে সেটার কথা উল্লেখ করবো। ফ্যামিলি হিস্ট্রি তো ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তারপরে সোসিও ইকোনমিক হিস্ট্রি। এখানে আমরা, আমি সরাসরি, অনেকে বলতে চায় যে বিলংস টু লোয়ার মিডল ক্লাস, হায়ার ক্লাস। অ্যাকচুয়ালি আপনি পার ক্যাপিটা ইনকাম দিয়ে কিভাবে ভাগ করা হয়েছে এটা কোন বইতে এরকম ভালোভাবে আছে আমি ঠিক জানি না। তো আমি যেটা বলতে চাই যে আপনি সোসিও ইকোনমিক যে কন্ডিশনটা তারা বড় হচ্ছে সেটা কিরকম, যে তার যে বাসায় বাস করে এই বাসাটা কিরকম। যেমন বাসাটা, মনে করেন বাসাটা যে কাঁচা হাউস না পাকা হাউস, সে কি স্যানিটারি ল্যাট্রিন ইউজ করে কিনা, সে টিউবওয়েল ওয়াটার ড্রিঙ্ক করে কিনা, এইগুলা আপনারা ভালোভাবে উল্লেখ করবেন। আচ্ছা, হিস্ট্রি কমপ্লিট হয়ে গেল। এখন যে পোর্শনটা সেটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন। আপনারা কিন্তু হঠাৎ করেই একটা লিখবেন না যে ফিজিক্যাল ফিজিক্যাল এক্সামিনেশন না লিখে এরকম ভাবে লেখা যাবে না। হুম, যেটা আপনারা উল্লেখ করবেন যে ফিজিক্যাল এক্সামিনেশন, তারপরে জেনারেল। ফিজিক্যাল এক্সামিনেশনে কয়েকটা পার্ট, একটা জেনারেল এক্সামিনেশন, একটা লোকাল এক্সামিনেশন, একটা সিস্টেমিক এক্সাম। ওকে, সো ফিজিক্যাল জেনারেল এক্সামিনেশন পয়েন্ট গুলো একদম সুন্দর করে বাম দিকে অ্যালাইন করে আপনার খাতার একদম সিরিয়ালি লিখে ফেলবেন সবগুলা। এগুলো সবগুলা পয়েন্ট। এখন ফার্স্ট পয়েন্ট, অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স আপনারা কিভাবে বলবেন যে পেশেন্টের অ্যাপিয়ারেন্স কি হইতে পারে? নরমাল হতে পারে, অ্যাংশাস হতে পারে, ডিপ্রেসড হতে পারে, অথবা কিছু এক্সপ্রেসিভ আপনার অ্যাপিয়ারেন্স আছে এক একটা ডিজিজের জন্য। হ্যাঁ, সেটা আপনার হইলে সেটা উল্লেখ করতে হবে। দেখেন অ্যাপিয়ারেন্স এখানে মুখ দেখছি, আপনার এখানে এনজিটিউ পেশেন্টের ছিল, তো এনজিটিউ আছে এই কথাটাও আপনি উল্লেখ করতে হবে। এটাই জেনারেল এক্সামিনেশনের পার্ট। অ্যাজ ওয়েল অ্যাজ পেশেন্টের ক্যানুলা করা আছে কিনা, এবং ক্যানুলা করা হইলে এবং সেটার সাথে কি ফ্লুইড চলছে সেটাও কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। এবং ক্যানুলার ডায়ামিটার কত। আহ, একবার স্যাররা জিজ্ঞাসা করতেন যে ক্যানুলা দেখে আপনারা বুঝতে পারবেন কিনা কোনটা কোন diameter। যেমন ব্লু কালার যদি হয়ে থাকে সেটা হচ্ছে 22, যদি ইয়েলো কালার হয়ে থাকে সেটা 24, যদি পিঙ্ক হয়ে থাকে সেটা 20, আর 18 গ্রিন। যত নাম্বার কমতে থাকবে তত ডায়ামিটার বেশি যাবে, ফ্লুইড তত তাড়াতাড়ি দেয়া যাবে। ওকে, নেক্সট দেখেন বডি বিল্ড, এই বানানটা কিন্তু ভুল আছে, এই বিল্ড হবে না, এখানে হতে হবে টি, BUILT, দ্যাট মিন্স নাউন। বডি বিল্ড, বডি বিল্ডটা কিন্তু আমরা অনেকেই ভুল করে ফেলি। যেমন একজন মোটা মানুষ, একজন একদম শুকনা মানুষ, তাদের কিন্তু স্কেলেটাল আর্কিটেকচার দেখবেন ওভারঅল সেম। তো বডি বিল্ড এখানে বলবেন এভারেজ। মোটা আর শুকনার জন্য কিন্তু বডি বিল্ড চেঞ্জ হয় না। সো স্কেলেটাল আর্কিটেকচার, দ্যাট ইজ, দ্যাট ডিনোটস বডি বিল্ড। ওকে, যেমন জাইগান্টিজম হতে পারে, ডোয়ার্ফিজম হতে পারে, এই সব বডি বিল্ডের। হ্যাঁ, পেশেন্ট কোঅপারেটিভ কিনা, কোঅপারেটিভ ও নন কোঅপারেটিভ সেটা বলবেন। ডিকিউবিটাস ইম্পর্টেন্ট, যেমন পেশেন্ট যেভাবে খুশি সেইভাবেই থাকতে পারে, সেটা অন চয়েস আমরা বলবো। আর অনেক সময় পেশেন্ট দেখা যাবে নড়লেই ব্যথা পাচ্ছে, যেমন পেরিটোনাইটিস যদি থাকে পেশেন্ট একদম স্ট্যান্ড, একদম লাইং স্টিক হয়ে থাকে। যদি পেশেন্টের প্যানক্রিয়াটাইটিস থাকে, অ্যাজ প্যানক্রিয়াস লাই ইন দ্য রেট্রোপেরিটোনিয়াল রিজিয়ন, পেশেন্ট উইল ফরওয়ার্ড, লিনিং ফরওয়ার্ড, মোহামেডান প্রেয়ার পজিশন আমরা বলি, যে প্যানক্রিয়াস ইনফ্লামেশনটা তখন পেরিটোনিয়ামে টাচ করছে না, সামনের দিকে ঝুঁকে থাকলে পেশেন্টের ভালো লাগে। তাহলে ডিকিউবিটাসও ইম্পর্টেন্ট। নিউট্রিশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে কোন পেশেন্টকে আমরা মেল নিউট্রিশন বলবো, মেল নরিশ বলবো, কোন পেশেন্টকে ওয়েল নরিশ বলবো,
সেটা কিন্তু আপনাকে বলতে হবে। ওবেসিটি ইজ ওয়ান টাইপ অফ ম্যালনোরিশমেন্ট। ওকে, সো ম্যালনিউট্রিশন কিন্তু আমরা কয়েকটা দেখেন কতগুলো ক্যারেক্টারিস্টিক অনুযায়ী আপনারা ভাগও করতে পারেন। ম্যালনোরিশড কিনা আপনি সেটা আপনি দেখেও বলতে পারেন লুজেনিং অফ দ্য গার্মেন্টস হয়ে গেছে। কিভাবে নিউট্রিশনাল স্ট্যাটাস অ্যাসেস করা হয় সেটার জন্য কতগুলো প্যারামিটার আছে। এখানে আমি অত ডিটেলস যাচ্ছি না, আমি শুধু একবার এক ঝলক বলে দিচ্ছি যে হিস্ট্রি নিতে হবে, যে পেশেন্ট যেটা আগে গার্মেন্টস পরতো সেটা এখন ঢিলা হয়ে গেছে, যে অর্নামেন্টসটা পরতো সেটা এখন ঢিলা হয়ে গেছে। এরপর হচ্ছে অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট, পেশেন্টের বডি ওয়েট দিবেন, পেশেন্টের হাইট দিবেন, হাইট ইন কেজি divided, sorry, weight in kg divided by height in meter square, that is BMI, body mass index। নরমাল হচ্ছে 18.5 to 24.9। সো এই রেঞ্জের মধ্যে আছে কি, একটা হচ্ছে বিএমআই, আর একটা হচ্ছে মিড আপার আর্ম সার্কামফারেন্স, এটা মাপতে হবে। আর একটা হচ্ছে ট্রাইসেপ স্কিন ফোল্ড থিকনেস। অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টের মধ্যে এই তিনটাই আছে। অনেক সময় মিড আর্ম মাসেল সার্কামফারেন্সও বলা হয়। এই মিড আর্ম মাসেল সার্কামফারেন্স এবং ট্রাইসেল স্কিন ফোল্ড থিকনেস, যেটা স্লাইড ক্যালিপার দিয়ে মাপা হয়। আবার বলে দিচ্ছি, ট্রাইসেল স্কিন ফোল্ড থিকনেস এটা মাপা হয় স্লাইড ক্যালিপার দিয়ে। এই এটা থেকে আপনাকে মিডিয়াম মিডিয়াম আর্ম সার্কামফারেন্সও আপনারা মাপতে পারেন। আচ্ছা, এরপরে আপনারা যেটা দেখবেন যে ল্যাবরেটরি কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা নিউট্রিশন অ্যাসেস করতে পারি। আপনাদের একটা প্রশ্ন থাকতে হবে, হাউ উইল উই অ্যাসেস দ্য নিউট্রিশনাল স্ট্যাটাস অফ দ্য পেশেন্ট। আপনাকে আপনার দেখবেন রিটেনেও আসতে পারে, আপনাকে ভাইভাও ধরতে পারে, আপনাকে ইভেন লং কেস বা লং কেসের সময় ধরতে পারে। আচ্ছা, তো নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট কি কি ইনভেস্টিগেশন করে বোঝা যায়? ফার্স্ট, সেরাম লিম্ফোসাইট কাউন্ট, সেরাম অ্যালবুমিন, ফার্স্টে বলবেন সেরাম অ্যালবুমিন, সেরাম লিম্ফোসাইট কাউন্ট, ক্যান্ডিডা স্কিন টেস্ট, এইগুলা সবকিছুই আপনার দেখবেন। এবং সেরাম ট্রান্সফেরিন লেভেল আমরা বলে থাকি, যে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন নিউট্রিশনাল স্ট্যাটাস অ্যাসেস করা হয়। তাহলে লিখবেন ওয়েল নরিশড, মেল নরিশড যেটা হয় সেটা লিখবেন। এরপরে দেখেন অ্যানিমিয়া, আপনারা যেটা উল্লেখ করে থাকেন যে অ্যানিমিয়া পেশেন্ট যদি অ্যানিমিক না হয় লিখবেন নট অ্যানিমিক বা অ্যাবসেন্ট। আর যদি থাকে তাহলে অবশ্যই লিখবেন মাইল্ড অ্যানিমিক, মডারেটলি অ্যানিমিক, যেমন সিভিয়ারলি অ্যানিমিক। তো আমরা এটা আসলে ক্লিনিক্যাল আই ডেভেলপ করলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে মাইল্ড অ্যানিমিক না পেপার হোয়াইট সিভিয়ারলি অ্যানিমিক। আমরা ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের মাধ্যমে বুঝতে পারি যে 9 থেকে 12 গ্রাম পার ডেসিলিটার হলে সেটাকে আমরা বলা হয় মাইল্ড অ্যানিমিক, 6 থেকে 9 গ্রাম পার ডিএল এটা হচ্ছে আপনার মডারেটলি অ্যানিমিক, আর যদি লেস দেন 6 হয় তাহলে কি সেটাকে আমরা বলবো সিভিয়ারলি অ্যানিমিক। ওকে, তো এগুলো আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। আচ্ছা, যে পেশেন্ট কিরকম। এরপরে জন্ডিস, হ্যাঁ জন্ডিস দেখার জন্য অবশ্যই পেশেন্টকে ডে লাইটে নিতে হবে, ব্রড ডে লাইট। আপনি ওই টর্চ জ্বালিয়ে জন্ডিস বুঝতে পারবেন। কারণ ইউলিশ টিন যদি থাকে, হালকা ইউলিশ টিন, আপনি দেখবেন রুমের আলোতে বুঝতে পারবেন। তো আপনি আপনার এক্সামিনার যে আছে, স্যার আই ওয়ান্ট টু এক্সামিন দ্য পেশেন্ট ইন ব্রড ডে লাইট টু এক্সামিন দ্য জন্ডিস, এটা অবশ্যই আপনাকে বলতে হবে। অ্যাজ ইউজুয়াল বলবেন যে অ্যাবসেন্ট অর মাইল্ড লিকটেরিক, মডারেট লিকটেরিক অর সিভিয়ার লিকটেরিক। এরপরে যেটা আপনারা খেয়াল করবেন যে অ্যানিমিয়া, জন্ডিস, সায়ানোসিস, তিনটা একসাথে বলে দিন। এরপর হচ্ছে ইডিমা। ইডিমা কোথায় দেখতে হয়? সায়ানোসিসটা আগে বলে নিই। সায়ানোসিস, সেন্ট্রাল সায়ানোসিস, পেরিফেরাল সায়ানোসিস। সেন্ট্রাল সায়ানোসিস আপনার দেখতে হবে টিপ অফ দ্য টাঙে, পেরিফেরাল এয়ার লোবিউলে দেখতে পাবেন। আর ইডিমা যেটা দেখতে হবে, ইডিমা যদি পেশেন্ট নর্মাল পেশেন্টের ক্ষেত্রে আমরা ইডিমা দেখি মিডিয়াল মেলিউরাসে 5 সেন্টিমিটার উপরে, 30 সেকেন্ড প্রেস করে রাখতে হবে। কতটুকু কি এইগুলো সবই কিন্তু জিজ্ঞাসা করে। হ্যাঁ, আর যদি প্রলং বেড রিটেন হয় তাহলে দেখবেন সেক্রাল ইডিমা, বাচ্চাদের ক্ষেত্রে প্যাডাল ইডিমা আপনাদের ইডিমা দেখবেন। এরপরে যেটা ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন কিন্তু বাচ্চাদের ডিহাইড্রেশন আর বড়দের ডিহাইড্রেশন কিন্তু এক না। এইখানেও স্যাররা অনেক সময় জিজ্ঞেস করে যে মাইল্ড ডিহাইড্রেশন কত লিটার ফ্লুইড লস হইলে হয়, মডারেট কত, সিভিয়ার কত, ভেরি সিভিয়ার। অ্যাকচুয়ালি লেস দেন 5% অফ টোটাল বডি ওয়াটার যদি লস হয় তাহলে মাইল্ড ডিহাইড্রেশন, 5 to 8% মডারেট, 8 to 12 সিভিয়ার, মোর দেন 12% অফ দ্য টোটাল বডি ওয়াটার। এখন মনে করেন 70 কেজি একজনের 40 লিটারই আপনার পানি থাকে। হ্যাঁ, এই হিসেবে আপনারা এত লিটার বডি ফ্লুইড লস হয়েছে, এবং সাইন সিমটম দেখে যে পেশেন্ট কি কি আছে, পেশেন্ট ফাস্টি কিনা, হ্যাঁ
পেশেন্টের টাং ড্রাই কিনা, মিউকাস মেমব্রেন যেগুলো দেখা হচ্ছে সেগুলো ড্রাই কিনা, সেগুলো অবশ্যই খেয়াল করবেন। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, যেমন অ্যানিমিয়া কোথায় দেখা হয়, জন্ডিস কোথায় দেখা হয়, এগুলো কিন্তু সবই খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে অ্যানিমিয়া, জন্ডিস এগুলো কোথায় দেখা হয়। অ্যানিমিয়া কোথায় দেখা হয়? অ্যানিমিয়া দেখা হয় হচ্ছে অ্যানিমিয়া দেখা হয় লোয়ার পালপেব্রাল কনজাংটিভা, ডরসাম অফ দ্য টাং এবং হার্ট প্লেট, সফট প্লেট, মিউকাস মেমব্রেন, পামস এইগুলোতে দেখা হবে। হ্যাঁ, আর জন্ডিস দেখা হবে কোথায়? বালবার কনজাংটিভা, ভেন্ট্রাল অ্যাসপেক্ট অফ দ্য টাং। ওকে, পামার ক্রিজ, পাম সোল, মিউকাস মেমব্রেন, এগুলোতে আপনারা অ্যানিমিয়া, জন্ডিস কোথায় দেখা হয়, খুবই ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। এবং কিভাবে দেখতে হয় আসলে, লং কেস বা শর্ট কেস যাই বলেন না কেন, এর সাথে বেড সাইডে এক্সামিনেশন গুলো আপনারা যখন দেখবেন, ওয়ার্ডে যাওয়ার অপরচুনিটি পাবেন, তখন এটা কমপ্লিট হবে, না হলে কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে। ওকে, ডিহাইড্রেশন আমরা বললাম, এরকম ভাবে বলবেন। এরপরে পালস, যেমন 74 বিটস পার মিনিট, এটা পুরোটুক লিখতে হবে। ব্লাড প্রেশার কত আছে, মিলিমিটার অফ মার্কারি, এটা উল্লেখ করবে। এরপরেই দেখেন যে টেম্পারেচার, অনেক সময় আমরা টেম্পারেচার মাপি না, তারা যে জিজ্ঞাসা করে এই থার্মোমিটার দিয়েছিল আপনাদের এক্সিলাতে বা ওরাল ক্যাভিটিতে, যে কোর টেম্পারেচার কি, শেল টেম্পারেচার কি, এগুলো কিন্তু জিজ্ঞাসা করে। যে ওরাল ক্যাভিটি এবং পাররেক্টালি যেটা দেখা হয় কোর টেম্পারেচার, শেল টেম্পারেচার বডি সার্ভিসে যেটা দেখা হয়, তো কোর টেম্পারেচার দেখেছেন কিনা এটাও কিন্তু জিজ্ঞাসা করে। ব্লাড প্রেশার মেপেছেন কিনা এগুলো সারা জিজ্ঞাসা করে। তো না মেপে এগুলো কখনোই লিখবেন না। যেমন রেসপিরেটরি রেট, এটা লিখবেন 16 ব্রেথস পার মিনিট অ্যাজ ইউজুয়াল। এরপরে লিখে দিবেন ক্লাবিং, কইলোনাইকা, লিউকোনাইকা। এরপরে লিম্ফ নোড, যেটা এইরকম ভাবে লিখলে হবে না, অল এক্সেসিবল পেরিফেরাল লিম্ফ নোডস আর নট পালপেবল, অল এক্সেসিবল পেরিফেরাল লিম্ফ নোড আর নট পালপেবল, এরকম ভাবে কিন্তু লিখতে হবে। যে যদি পালপেবল হয় সেটা কোথায় আছে সেটা উল্লেখ করবেন। এবং একই সাথে আমরা থাইরয়েড গ্ল্যান্ড, হ্যাঁ, পিগমেন্টেশন, হেয়ার ডিস্ট্রিবিউশন, এইগুলো উল্লেখ করতে পারেন। এগুলো আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। জুগুলার ভেনাস প্রেশার, এগুলো উল্লেখ করতে পারেন। কিন্তু এই যে আইভি ক্যানুলা, যেমন জন্ডিস পেশেন্টের ক্ষেত্রে স্ক্র্যাচ মার্ক থাকতে পারে, এগুলো অবশ্যই উল্লেখ করতে হবে। এরপরে চলে যাই আমরা যে লোকাল এক্সামিনেশন, এখানে সিস্টেমিক এক্সামিনেশন, এখানে দিবেন হচ্ছে লোকাল এক্সামিনেশন। হ্যাঁ, লোকাল এক্সামিনেশন ব্র্যাকেটে অ্যাবডোমেন দিয়ে দিবেন। তো অ্যাবডোমেন যখন দিবেন, অ্যাবডোমেন এক্সামিনেশনের 4টা পার্ট আপনারা সবাই জানেন। একটা হচ্ছে ইন্সপেকশন, পেলপেশন, তারপরে হচ্ছে পারকাশন, অস্কালটেশন। তো ইন্সপেকশনের পয়েন্ট গুলো সুন্দর করে করে লেফট অ্যালাইনমেন্ট দিয়ে দেখবেন যে শেপ অফ দ্য অ্যাবডোমেন কি আছে, স্কেফয়েড শেপ না বাল্কি না ডিস্টেন্ডেড, বা কোথাও লোকালাইজ বালজিং হয়ে রয়েছে কিনা, এটা উল্লেখ করতে হবে। প্ল্যাঙ্ক, এরপরে পয়েন্ট আউট করে করে লিখবেন যে প্লাঙ্ক এমটি না প্লাঙ্ক ফুল, এইভাবে লিখতে হবে। এরপরে আম্বিলিকাস, সেন্ট্রালি প্লেস নট ডেভিয়েটেড, স্লিটটা কিরকম আছে, ভার্টিক্যালি স্লিট, ট্রান্সভার্স স্লিট কিরকম আছে, এগুলো কিন্তু সবই উল্লেখ করবে। এরপরে হচ্ছে ভিজিবল পালসেশন, পেরিস্টালসিস, কোন স্কার মার্ক, এঙ্গোর্স পেইন, এগুলো আছে কিনা উল্লেখ করবে। এবং বডি হেয়ার ডিস্ট্রিবিউশন অ্যাজ ইউজুয়াল, পিগমেন্টেশন, এগুলো সবই উল্লেখ করতে হবে। লাস্টে দেখে দিবেন হার্নিয়াল অরিফিস ইনটেক। একটা পেশেন্টের মনে করেন অনেক অ্যাবডোমেন ডিস্টেন্ডেড হয়েছে, অ্যাসাইটিস, তার কিন্তু হার্নিয়াল অরিফিস ইনটেক নাও থাকতে পারে। ইন্টারঅ্যাবডোমিনাল প্রেশার রেইজড হয়েছে, আপনার হার্নিয়াল অরিফিস ইনটেক না হইতে পারে। হার্নিয়াল অরিফিস, ইউ মে সি দ্য ভিজিবল কাপ ইম্পালস। ওকে, ইন্সপেকশন। এরপরে হচ্ছে প্যালপেশন। প্যালপেশনের প্রথমেই পয়েন্ট যেটা দেখবেন, সুপারফিশিয়াল পালপেশন, ডিপ পালপেশন। এখানে একটা দেখেন, আপনারা প্রথমেই টেম্পারেচার লেখেন, অ্যাবডোমেনে টেম্পারেচারে কোনো গুরুত্ব নাই, টেম্পারেচার লিখবেন। তাহলে সুপারফিশিয়াল পালপেশনে কয়েকটা পয়েন্ট লিখবেন, যে টেন্ডারনেস, যে টেন্ডারনেস যদি থাকে, মাইল্ড, মডারেট, সিভিয়ার টেন্ডারনেস কোথায় সেটা উল্লেখ করবেন। ঠিক আছে, তারপরে যেটা চলে যাবেন যে মাসেল গার্ডিং, রিজিডিটি। গার্ডিং কোনটা, রিজিডিটি কোনটা? রিজিডিটি হচ্ছে ইনভলান্টারি কন্ট্রাকশন, আর আপনি প্রেস করলেন, পেশেন্ট শক্ত করে রাখলো, সেটা হচ্ছে মাসেল গার্ডিং। তো মাসেল গার্ডিং, রিজিডিটি। এরপরে চলে আসবেন ডিপ পালপেশন। সবগুলো সুপারফিশিয়াল পালপেশন নিয়ে পয়েন্ট দিবেন, ডিপ পালপেশন করে পয়েন্ট দিবেন। ডিপ পালপেশনে প্রথমেই দেখবেন কোনো লাম্প, কোনো কিছু পাচ্ছেন, হ্যাঁ, কোনো যদি লাম্প পান, তাহলে সেই অনুযায়ী লাম্পের বর্ণনা দিবেন। দেখেন আমরা এখানে কিন্তু কোনো লাম্প পাইনি, আমরা লাম্প পেশেন্ট ছিল না, আমরা বলি নাই, কিন্তু লাম্প
পেশেন্ট বলতেও পারে যে এখানে আপার অ্যাবডোমেনে একটা চাকা লাগে। সেই ক্ষেত্রে লাম্পের প্রেজেন্ট ইলনেসে বর্ণনা দিবেন, এইখানে ভালো করে বর্ণনা দিবেন যে কিভাবে লাম্প থাকলে একটা বর্ণনা দিতে হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনারা শিখে নেন। যদি মনে করেন একটা লাম্প পেয়েছেন, প্রথমেই যেটা আপনাকে দেখতে হবে কার্নেট টেস্ট আমরা বলি, হেড রাইজিং অন লেগ রাইজিং টেস্ট। হেড রাইজ করে আপনাকে দেখতে হবে এটা কি ইন্ট্রাপেরিটোনিয়াল অর রেট্রোপেরিটোনিয়াল অর প্যারাইটাল, আপনাকে বুঝতে হবে। যদি দেখেন যে লাম্প যেটা রয়েছিল মাথা উঁচু করার পরে সেটা একদম মানে ডিমিনিশড হয়ে গেছে, তাহলে সেটা ইন্ট্রাপেরিটোনিয়াল হতে পারে, রেট্রোপেরিটোনিয়াল হতে পারে। এরপরে নিয়েলবো করবেন, যদি নিয়েলবো করার পর প্রমিনেন্ট হয় তাহলে বুঝবেন ইন্ট্রাপেরিটোনিয়াল। আর যদি ডিমিনিশড হয়ে যায় মানে পেছনে পেরিটোনিয়ামের পেছনে আছে তাহলে বুঝবেন সেটা রেট্রোপেরিটোনিয়াল। আর যদি দেখেন মাথা উঁচু করার পর লাম্প প্রমিনেন্ট হচ্ছে তাহলে বুঝতে হবে সেটা প্যারাইটাল, মানে পেরিটোনিয়ামের বাইরে আছে। এটা যদি শক্ত না নড়ে তাহলে বুঝবেন যেটা মাসেলের সাথে ফিক্স। আর যদি দেখেন যে সুপারফিশিয়াল নড়তেছে, ফ্রিলি মোবাইল ওভার দ্য মাসেল, তাহলে বুঝতে হবে স্কিন সাবকুটেনিয়াস টিস্যু থেকে আসে। এরপর আপনারা চলে যাবেন লিভার প্যালপেশন, স্প্লিন প্যালপেশন, কিডনি প্যালপেশন। সবগুলো খুব ইম্পর্টেন্ট। কিভাবে কি করতে হয়, প্রথমে পেশেন্টের মুখ ঘুরাবেন। হ্যাঁ, আপনি পেশেন্টের লেভেলে অবশ্যই বসতে হবে। আপনি লিভার প্যালপেশনের সময় রাইটলি এক্সপোজ থেকে শুরু করবেন, আপনার পাম দিয়ে প্যালপেশন করবেন এবং রেডিয়াল বর্ডার অফ দ্য ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আপনি প্রসিড করবেন। আপনি এখানে প্রিন্সিপাল হচ্ছে এক্সপিরেশনের সময় আপনি হাতটাকে প্লেস করবেন, ইন্সপিরেশনের সময় ফিল করবেন, ইন বিটুইন মানে ইন্সপিরেশন নিয়ে শেষ করে যখন এক্সপ্রেশন নেওয়া শুরু করছে তখন প্রসিড করবেন। তাহলে এইটা হচ্ছে প্রিন্সিপাল, অবশ্যই এটা মেনে চলবেন যে কিভাবে কি হয়েছে। যদি লিভার হ্যাপাটোমেগালি থাকে, মানে লিভার হ্যাপাটোমেগালি তো প্রথমে বুঝতে পারবেন না, বুঝতে হলে আপার আপার বর্ডার লিভার ডালনেস বুঝতে হবে। আপার বর্ডার লিভার ডালনেস যদি জায়গায় থাকে এবং লিভারের সাথে এখানে পালপেট করে পাচ্ছেন, তাহলে বলবেন লিভার ইজ এনলার্জ অ্যাবাউট 3 to 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার in the mid clavicular line from the right costal margin, which is tender or non tender, smooth surface অথবা হার্ড সারফেস, নুডুলারিটি হইতে পারে, কনসিস্টেন্সি কিরকম, ফার্ম কনসিস্টেন্সি, হার্ড কনসিস্টেন্সি যেটা আছে সেটা বলবো। একসাথে ও যেটা ভুলে গেছি আপনাকে, লাম্পের বর্ণনা দেওয়ার সময় ইন্ট্রা অ্যাবডোমিনাল এটা বললেন, তো এইভাবে বলবেন দেয়ার ইজ অ্যান ইন্ট্রা অ্যাবডোমিনাল লাম্প মেজারিং অ্যাবাউট 4 into 6 centimeter in size, present in the epigastrium with adjacent part of the right hypochondric region, umbilical region, left hypochondric region। এরকম হতে পারে যে আপনি দেখবেন কোন কোন কোয়াড্রেন্ট উল্লেখ করেছে, যে হুইচ ইজ ফ্রিলি মোবাইল অর রেস্ট্রিক্টেড মোবিলিটি সেটা বলতে হবে। তারপরে যেটা বলবেন যে টেন্ডার কিনা, টেন্ডার নন টেন্ডার কিনা, সারফেসটা কি স্মুথ কিনা, ইরেগুলার কিনা, কনসিস্টেন্সিটা কিরকম, মার্জিনটা ওয়েল ডিফাইন্ড ইল ডিফাইন্ড কিনা, এগুলো কিন্তু সবই বলতে হবে। এবং কোনো পালসেশন আছে কিনা, যেমন এপিগ্যাস্ট্রিক লাম্প, অ্যাওর্টিক অ্যানুরিজম অনেক সময় এপিগ্যাস্ট্রিক লাম্প নিয়ে প্রেজেন্ট করে, যেটা হচ্ছে এক্সপানসাইল ইম্পালস পাবে। আর যদি কার্সিনোমা স্টোমাক যেটা অ্যাওর্টার উপর বসে রয়েছে সেটা পাবেন ট্রান্সপিরেট ইম্পালস। তো হ্যামিল্টন বেলিতে দেখবেন ট্রান্সপিরেট ইম্পালস আর এক্সপানসাইল ইম্পালস দুইটা কিভাবে আলাদা করে সেটাও কিন্তু আমরা বুঝতে পারি। আপনারা কেউই কিছু বলছেন না, বুঝতে পারছেন না, না ভালো লাগছে না কি, আমি বুঝতে পারছি না। ক্লাসে যদি কেউ মজা না পান তাহলে ক্লাস নিয়েও আসলে কোনো লাভ হবে না। আচ্ছা, যাই হোক আমি প্রসিড করি। আম, তারপরে যেটা যে টেন্ডারনেস সেটা বললেন। তারপরে হচ্ছে কিডনি এরকম ভাবে বলবেন, স্প্লিন রাইট লেগ করতে শুরু করবেন, লেফট হাইপোকন্ড্রিয়াকের দিকে যাবেন, প্রসিড করবেন সেটা। আচ্ছা, তারপরে হচ্ছে পারকাশন, কিভাবে পারকাশনে কি পয়েন্ট, জেনারেলাইজড একটা পারকাশন নোট লিখবেন। এরপরে শিফটিং ডানলেস আছে কিনা সেটা লিখবেন, আপার বর্ডার লিভার টানবে। পারকাশনের 3টা পয়েন্ট, একটা জেনারেলাইজ পারকাশন নোট, একটা হচ্ছে শিফটিং ডালনেস, আপার বর্ডারের লিভার ডালনেস কোথায় আছে সেটা অবশ্যই উল্লেখ করবেন। এরপর হচ্ছে অস্কালটেশন, অস্কালটেশনটা খেয়াল করবেন যে বাউল সাউন্ড প্রেজেন্ট অর নট। হ্যাঁ, কোনো অ্যাডেড কোনো ব্রুই বা রাব আছে কিনা, যেমন রেনাল ব্রুই, হ্যাপাটিক ব্রুই এগুলো থাকতে পারে, এগুলো উল্লেখ করবেন। সাককাশন স্প্লাশ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং আরেকটা হচ্ছে অস্কাল্টো পারকাশন, এই গ্যাস্ট্রিক আর্টারি অবস্ট্রাকশনের সময় সাককাশন স্প্লাশ দেখার জন্য পেশেন্টকে সুপাইন পজিশনে থাকবে অবশ্যই 4 ঘন্টা হওয়া লাগবে, অ্যাটলিস্ট 3 আওয়ার আফটার টেকিং মিল। তারপরে হচ্ছে আপনি কি করবেন, আপনার বেল অফ দা স্টেথোস্কোপ ইপিগ্যাস্ট্রিয়ামে প্লেস করবেন এবং একই সাথে আপনার বনি যেটা আছে লোয়ার রিব কেস এটা দিয়ে আপনার আপনি সাইড টু সাইড মুভ করবেন।
যদি সাকাশন স্পট পজিটিভ হয় আপনি গার্গলিং এরকম সাউন্ড শুনতে পারবেন। অনেক সময় বেশি যদি ফ্লুইড এরকম ভাবে থেকে থাকে তাহলে খালি বেল ছাড়াও আপনি শুনতে পারেন। হ্যাঁ, সাকাশন স্প্লাশ খুবই ইম্পর্টেন্ট, যে সাকাশন স্প্লাশ আছে কিনা। একটু বড় হয়ে যাচ্ছে, এরপরে পয়েন্ট যেগুলা, যে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন অবশ্যই করতে হবে। ডিজিটাল রেকটাল এক্সামিনেশন ছাড়া কিন্তু কমপ্লিট হয় না। অনেক সময় আমাদের মানে ইয়া থাকে না, স্যারকে অ্যাপ্রোচ করতে হয়, এগুলো প্রাইভেসি এনশিওর করে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করবে। এরপর এক্সটার্নাল জেনিটালি এক্সামিনেশন ছাড়া কিন্তু অ্যাবডোমেন এক্সামিনেশন কমপ্লিট হয় না। এরপরে দেখেন, এরপরে যেটা করবেন যে আদার সিস্টেমিক এক্সামিনেশন। আদার সিস্টেমিক এক্সামিনেশন ইম্পর্টেন্ট ইন দিস রেসপেক্ট, অনেক স্যাররাই কিন্তু এক্সপেক্ট করে আপনি সবগুলো পয়েন্ট লিখবেন, যে কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, মাসকুলোস্কেলেটাল সিস্টেম, কারণ এই সবগুলো সিস্টেম ইনভলভ হতে পারে। মনে করেন একটা পেশেন্টের হাইপার টেনশন, তার কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন করা ইম্পর্টেন্ট না? যদি একটা পেশেন্ট স্ট্রোক হয়ে থাকে, তার নিউরোলজিক্যাল সিস্টেম ইম্পর্টেন্ট না? যদি মেটাস্টেসিস হয়ে থাকে আপনার প্রেজেন্ট ডিজিজের কারণে, তাহলে সেটাও তো ইম্পর্টেন্ট, যে কোথায় কোনটা হয়েছে। আচ্ছা, এখন পরবর্তী যেটা চলে যাবেন, যে আদার সিস্টেমিক এক্সামিনেশনের পরবর্তীতে সবগুলো সিস্টেম উল্লেখ করবেন, পয়েন্টগুলো পয়েন্ট আউট করে দিবেন। এরপরে চলে যাবেন সেলিয়েন্ট ফিচার, ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সেলিয়েন্ট ফিচার কিভাবে বলতে হবে সেটা আপনারা অবশ্যই ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, যে সেলিয়েন্ট ফিচার হচ্ছে, দেখেন এখানে কিছু লেখা হয়নি, যে মিস্টার মুস্তফা 40 ইয়ার্স ওল্ড normotensive non-diabetic male hailing from Bhola admitted got admitted under surgery with the complaints of ওই আপনার প্রেজেন্ট ইলনেসে যেটা বলা হয়েছে আমাদের, কনস্ট্যান্ট বার্নিং, ইপিগ্যাস্ট্রিক পেইন 4 months, তারপরে পেইনের যেসব ক্যারেক্টারিস্টিক পুরোটা উল্লেখ করবেন এইখানে। হ্যাঁ, তারপরে ভমিটিংও পুরোটা উল্লেখ করবেন এখানে কি কি পেয়েছেন। তারপরে যেটা চলে যাবেন মানে পজিটিভ ফাইন্ডিং অবশ্যই উল্লেখ করবেন, এবং ইম্পর্টেন্ট নেগেটিভ ফাইন্ডিং, যে এখানে এক লাইনে বলে দিতে পারেন, নো ফিচার সাজেস্টিভ অফ মেটাস্টেসিস, যে আমাদের পেশেন্টের কোনো কাপ, চেস্ট পেইন, হিমোপ্টাইসিস এগুলো কিছু নাই, পাস্ট ইলনেস সিগনিফিকেন্ট নাই, এখানে চলে গেছে। এরপরে বলবেন অন জেনারেল এক্সামিনেশন যদি পেশেন্টের কিছু থাকে, যে পেশেন্ট অ্যাংশাস, মাইল্ডলি অ্যানিমিক, ডিহাইড্রেটেড, এটা এক লাইনে বললেন। অল অল ভাইটাল সাইন্স আর উইদিন নরমাল, এরকম ভাবে বলতে পারেন। আর যদি কোনো অ্যাবনরমাল পান সেটা উল্লেখ করবেন। হ্যাঁ, একই সাথে এখানে লিম্ফ নোডটা ইম্পর্টেন্ট। কোন লিম্ফ নোড? সিএস স্টোমাকের জন্য ইম্পর্টেন্ট, লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড, যেটাকে আমরা বলি ভার্কোজ গ্ল্যান্ড। হ্যাঁ, ট্রয়েজার সাইন বলা হয়, যে আপনার এইটা আছে কিনা, এই জন্য লিম্ফ নোডের কথাটা এক্সট্রা এরকম ভাবে উল্লেখ করবে। এরপরে আপনার যেটা অ্যাবডোমেনের কোনো যেগুলো ইম্পর্টেন্ট ফাইন্ডিং, যে কোনো ফিচার সাজেস্টিভ অফ অ্যাসাইটিস, ভিজিবল পেরিস্টালসিস আছে কিনা এটা অবশ্যই উল্লেখ করতে হবে। কোনো ইপিগ্যাস্ট্রিক বা কোনো লাম্প আছে কিনা এটা উল্লেখ করবেন। একই সাথে কোনো অর্গানোমেগালি আছে কিনা এটা এক লাইনে লাইনে এরকম ভাবে বলে যাবেন। হ্যাঁ, তারপর আদার সিস্টেম এক্সামিনেশন নরমাল বলে এরপরে আপনারা যাবেন হচ্ছে প্রভিশনাল ডায়াগনোসিস, ডিফারেন্সিয়াল না, প্রভিশনাল ডায়াগনোসিস। এখন দেখেন, ডায়াগনোসিসের কয়েকটা পার্ট, এইগুলা আপনাদেরকে খুবই মানে ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কি কি পার্ট। একটা হচ্ছে ডায়াগনোসিস প্রপার, আর একটা হচ্ছে ইফেক্ট অফ দ্য ডায়াগনোসিস, আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটেড ডিজিজ, অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর। তাহলে তিনটা পার্ট দেখেন, ডায়াগনোসিস প্রপার। এইখানে আপনার প্রভিশনাল মেইন পার্ট হচ্ছে আমরা বলছি যে কার্সিনোমা স্টোমা, আর কার্সিনোমা স্টোমাকের ফলে যেটা হয়েছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। এর সাথে পেশেন্টের যদি সিভিয়ার অ্যানিমিয়া থাকতো, যদি সিভিয়ার ডিহাইড্রেশন থাকতো, আপনি উল্লেখ করতে পারতেন যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু কার্সিনোমা স্টোমাক উইথ সিভিয়ার অ্যানিমিয়া, সিভিয়ার ম্যালনিউট্রিশন, সিভিয়ার কি বলা হয় ডিহাইড্রেশন, এটা বলে। এখন যদি পেশেন্টের হাইপার টেনশন থাকতো, ডায়াবেটিস থাকতো, ইসকেমিক হার্ট ডিজিজ থাকতো, এটাও কিন্তু আপনার ডায়াগনোসিসে অবশ্যই উল্লেখ করতে হবে। এগুলো কিন্তু ডায়াগনোসিস। এরপরে আপনার প্রভিশনাল ডায়াগনোসিস, যেটা আপনি হিস্ট্রি সবকিছু সেলিয়েন্ট ফিচার কমপ্লিট করে যেটা পেলেন সেটা হচ্ছে প্রভিশনাল ডায়াগনোসিস। এরপরে যেটাই যাবেন সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। অনেকক্ষণ হয়ে যাচ্ছে, আপনাদের ধৈর্য হারা হয়ে যাচ্ছে, আমি একটু তাড়াতাড়ি যাই, এখনো অনেক কিছু আসলে বাদ আছে। যে গ্যাস্ট্রিক আউটলেট কার্সিনোমা, এরপরে ডিফারেন্সিয়াল কি কি হতে পারে। তাহলে এইখান থেকে আপনাকে যেটা প্রশ্ন করবে, বা এটা আমরা পরবর্তীতে আসি, তাহলে আপনাদের যেটা এরকম ভাবে লিখবেন পুরাটুকু। এখন যদি আপনাকে বলে কয়েকটা প্রশ্ন করতে পারে আপনার হিস্ট্রি লেখার পরে, যেটা কয়েকটা, যে প্রেজেন্ট ইউর কেস, টেল মি দ্য সেলিয়েন্ট ফিচার, তাহলে কিভাবে প্রেজেন্ট করতে হয় সেটাও কিন্তু বলতে হবে। এখন আপনি যদি বলতে থাকেন পার্টিকুলার বলে, নেম মিস্টার এক্স,
এজ এত, এরকম ভাবে বললে হবে যে মিস্টার এক্স এজ এত ইয়ার্স, মেল ম্যারিড মুসলিম বিজনেসম্যান হেলিং ফ্রম অমুক জায়গায়, প্রেজেন্টেড টু মি with the features of pain in the upper abdomen for 4 months, with early satiety and vomiting for 2 months, and weight loss for same duration. According to the statement of the patient, এরপরে আপনি এগুলো বলে দেন। এরপরে past illness খুব বড় বড় করে বলার দরকার নেই, no significant past illness found, ফ্যামিলি হিস্ট্রি বা অ্যালার্জিক হিস্ট্রি যেগুলো বলেছি ওইগুলো শর্ট শর্ট করে বলে দেবেন। জেনারেল এক্সামিনেশন যেভাবে বললাম ওরকম। আর স্যালিয়েন্ট ফিচার যদি বলতে পারো তাহলে স্যালিয়েন্ট ফিচারের মতো করে বলবেন, তাহলে আর ওই যে ওরকম ভাবে বলার দরকার নেই। হ্যাঁ, তাহলে কোনটা কি বলছে সিস্টার, মানে আপনার টিচার কি জানতে চাচ্ছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট, সেটা কিভাবে বলা হয়েছে এটা কিন্তু আপনাকে ঠিক। প্রফেশনাল ডায়াগনোসিস পরের পয়েন্ট হচ্ছে আপনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। দেখেন এখানে আমি কিন্তু নসেস লিখছি, প্লুরাল যখন লিখবেন তখন নসেস হয়ে যাবে। হ্যাঁ, একটা যদি হইতো তাহলে ডায়াগনোসিস। এখানে দেখেন আপনার আমি প্রভিশনাল লিখেছি গ্যাস্ট্রিক আউট অবস্ট্রাকশন ডু কার্সিনোমা স্টোমা, গ্যাস্ট্রিক আউট অবস্ট্রাকশন ডু ক্রনিক রিনাল আলসার। এখন এইখান থেকে যেগুলো আপনাদের প্রশ্ন করার আছে সেটা হচ্ছে এই দেখেন গ্যাস্ট্রিক লিম্ফোমা, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্ট্রোমাল টিউমার, এইগুলো আসবে না। আপনি দিতে পারেন গ্যাস্ট্রিক আউট অবস্ট্রাকশন ডিউ টু কার্সিনোমা প্যানক্রিয়াস, হ্যাঁ, গ্যাস্ট্রিক আউট অবস্ট্রাকশন ডিউ টু ইন্ট্রাঅ্যাবডোমিনাল লিম্ফেডেনোপ্যাথি, এটাও এইগুলা দিতে পারেন। কিন্তু এই যে অ্যাডাল্ট হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস দিতে পারেন। যদি পেশেন্টের ভিজিবল লাম্প না পান, হ্যাঁ, পেশেন্ট লাম্পের কমপ্লেইন করেন, আপনি অ্যাবডোমেন এক্সামিনেশন করে লাম্প পান নাই, তাহলে এই যে জিস্ট বা লিম্ফোমা এগুলো ডায়াগনোসিস আনবেন। হ্যাঁ, হইতে পারে কিন্তু একদম পরের দিকে। হ্যাঁ, তারপরে এখন দেখেন যে এইগুলা কেন বলছেন যে প্রফেশনাল ডায়াগনোসিস, পরের প্রশ্ন যে প্রফেশনাল ডায়াগনোসিস আপনি কেন বলছেন, তাহলে দেখেন যে গ্যাস্ট্রিক আউট অবস্ট্রাকশন ডিউ টু কার্সিনোমা স্টোমাক, তাহলে দেখেন দুইটা কম করে। কার্সিনোমা স্টোমাক এই জন্য বলেছি যে পেশেন্টের মেল পেশেন্ট, কার্সিনোমা স্টোমাক মেলদের বেশি হয়, এজ আপনার দেখবেন 5th ডিকেটে যায় বেশি হয় বা 6 ডিকেটে, 5 to 6 ডিকেটে বেশি হয়। এই জন্য বলা হয়েছে পার্টিকুলার্স থেকে শুরু করে লো সোসিওইকোনমিক স্ট্যাটাস থেকে এসেছে, লো সোসিওইকোনমিক স্ট্যাটাসে কার্সিনোমা স্টোমাক বেশি হয়। এরপরে আর কি কি পেয়েছেন যে শর্ট হিস্ট্রি, 6 মাসের 4 মাসের হিস্ট্রি, লং হিস্ট্রি না, যেটা ক্রনিক ডিউরেনাল আলসারে লং হিস্ট্রি থাকবে। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট যে যদি ক্রনিক ডিউরেনাল আলসারে গ্যাস্ট্রিক লং হিস্ট্রি থাকবে, দেখবেন 5-7 বছর বা অনেক দিন থাকে, এখানে 6 মাস। হ্যাঁ, খুবই শর্ট হিস্ট্রি, পেশেন্টের পেইন আছে, তাই না? এরপরে আপনি যদি লাম্প পেয়ে থাকেন, অনেক সময় পেশেন্টের লাম্প গিয়ে প্রেজেন্ট করবে, সেটা ইম্পর্টেন্ট, খুবই পজিটিভ পয়েন্ট। আর এর সাথে অ্যানোরেক্সিয়া, ওয়েট লস কিন্তু আপনার ইউজুয়ালি ক্রনিক ডিউরেনাল আলসারের পেশেন্টের থাকবে না, যেটা কার্সিনোমা স্টোমাকে অবশ্যই থাকবে। এরপর এক্সামিনেশনে চলে আসবেন যে পালপেবল লাম্প পেয়েছেন। ক্রনিক ডিউরেনাল আলসার আমরা পরের ক্লাসে পড়াবো, আপনারা যদি চান আর কি, যে প্রেজেন্ট। আর এইভাবে তো আসলে 15-16 জন আপনারা আছেন। আচ্ছা, যাই হোক, আমি কন্টিনিউ করছি যে ক্রনিক ডিউরেনাল আলসার যদি থেকে থাকে, দেখবেন স্টমাকটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু সেই ক্ষেত্রে স্টমাক দেখবেন যে এখানে ভিজিবল যে ডাইলেটেড স্টমাক হয়েছে, দেখবেন ওখানে কোনো লাম্প নাই কিন্তু আসলে ডিস্টেনশন হয়েছে, মানে স্টমাক ডাইলেটেড হয়েছে, এই কারণে পেতে পারেন। কিন্তু যদি লাম্প পান হাতে, তাহলে সেটা অবশ্যই ম্যালিগন্যান্সির ফেভারে যাবে। আচ্ছা, আর গ্যাস্ট্রিক আউটফ্লো অবস্ট্রাকশন কেন বলেছেন? ভমিটিং নিয়ে আপনাকে বলেছে যে প্রজেক্টাইল যেগুলো ফাইন্ডিং যে ইনডিউস পেতে পারে, এগুলোর জন্য আমরা গ্যাস্ট্রিক আউটফ্লো, এবং ফাইন্ডিংস যেটা যে ভিজিবল পেরিস্টালসিস পেয়েছি স্যার, লেফট টু রাইট। হ্যাঁ, লেফট টু রাইট, এই জন্যই আমি বলেছি গ্যাস্ট্রিক আউটফ্লো অবস্ট্রাকশন। এর সাথে সাককাশন স্প্লাশ যদি পান, সেটা অবশ্যই আর একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট ফর গ্যাস্ট্রিক আউটফ্লো অবস্ট্রাকশন। ঠিক আছে, তারপরে এখন দেখেন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যেগুলো লিখবেন, পয়েন্টস ফেভারে কি আছে, পয়েন্টস এগেইনস্টে কি আছে। তাহলে যেগুলো বললাম যে আপনার পেশেন্টের পেইন আছে, ভমিটিং আছে, এই জন্য ক্রনিক ডিউরেনাল আলসার বলছেন, কিন্তু লং হিস্ট্রি যদি থাকতো তাহলে সেটা এটা ক্রনিক ডিউরেনাল আলসারের ফেভারে যেত, শর্ট হিস্ট্রি যেহেতু এটার ফেভারে যাচ্ছে না। তাহলে এইভাবে দেখবেন যদি ব্যাকে রেডিয়েশন করছে, এই জন্য প্যানক্রিয়েটাইটিস কিন্তু আমরা এনেছি, প্যানক্রিয়েটিক কস্ট এনেছি, কিন্তু যে সবকিছু কিন্তু আপনার একই হুবহু মিলবে না সবকিছু। প্যানক্রিয়েটিক ইলনেসে যেমন পেশেন্টের ডায়াবেটিস থাকতে পারতো, পেশেন্টের ফ্যাট ম্যালঅ্যাবজর্পশনের হিস্ট্রি থাকতে পারতো, এবং বেসিক্যালি যদি কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসে এটা প্রেজেন্ট করে আপনার জন্ডিস নিয়ে, এই পেশেন্টের জন্ডিস নাই, এই জন্য আমরা এইগুলা বলছি না। এরপরের পরের পয়েন্ট যে এখন তুমি কি করতে চাও, এখন আপনাকে পরের নেক্সট প্রশ্ন করবে। নেক্সট প্রশ্ন যদি এখন তুমি কি করতে চাও বলা হয়,
তাহলে যেটা আপনি বলবেন যে স্যার এখন আমি এখানে ইনভেস্টিগেশন গুলা কয়েকটা ভাগে ভাগ করে ফেলবো। স্যার এখন আমি কি করতে চাই? এখন আমি I want to establish my clinical diagnosis and exclude my differential diagnosis. I want to establish my provisional diagnosis and exclude my differential diagnosis. Actually, ইনভেস্টিগেশন করার পরে যে ডায়াগনোসিস সেটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আর হিস্ট্রি আর ফিজিক্যাল এক্সামিনেশন করে যেটা পেয়েছেন সেটা হচ্ছে প্রভিশনাল ডায়াগনোসিস। ওকে? তাহলে কি করবেন? এন্ডোস্কোপি অফ আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। এই কথাটা একদম সুন্দর করে বলতে পারবেন। এন্ডোস্কোপি করে কি দেখতে পারবেন? স্যার আমি এন্ডোস্কোপি করে আমি একদম দেখবো যে কোনো গ্রোথ আছে কিনা, গ্রোথ থাকলে সেটা কোথায় কোথায় আছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমরা বায়োপসিও নিতে পারবো। দ্যাট মিনস ফলোড বাই হিস্টোপ্যাথোলজি, যে সেটা প্যাটার্নটা কিরকম, বিনাইন না ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্ট হলে আমরা গ্রেডিং এ এগুলো সবকিছু করতে পারবো। তো আপনি একটা ডায়াগনোসিস পেয়ে গেলেন, মনে করেন আপনার এন্ডোস্কোপি করেছেন, এরপরে আপনি হিস্টোপ্যাথোলজি এখন কি করতে চান? স্যার আই ওয়ান্ট টু স্টেজ দ্য ডিজিজ। স্টেজিং এর জন্য কি কি ইনভেস্টিগেশন করতে চান? স্যার আমি প্রথমে একটা আল্ট্রাসোনোগ্রাফি অফ ফোল অ্যাবডোমেন করতে চাই। আল্ট্রাসোনোগ্রাফিতে কি কি দেখবেন? স্যার অ্যাসাইটিস আছে কিনা, লিভারে মেটাস্টেসিস আছে কিনা, লিম্ফেডেনোপ্যাথি আছে কিনা, বড় বড় যেগুলো প্যারায়োটিক লিম্ফেডেনোপ্যাথি সেগুলো দেখার জন্য বোঝা যায়। এরপরে আরো ভালোভাবে বোঝার জন্য স্যার আমি একটা সিটি স্ক্যান অফ ফোল অ্যাবডোমেন করা যায়, যেখানে একদম লোকাল ইনভেশন অফ দ্য ম্যালিগন্যান্ট গ্রোথ ইন দ্য স্টোমাক ভালো করে বুঝতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ লিম্ফ নোড। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কি বলে লিভারে মেটাস্টেসিস, প্যারায়োটিক লিম্ফ নোড, এগুলো সবই ভালোভাবে বুঝতে পারবেন। এরপর আপনি কি করতে চান? স্যার আমি চেস্ট এক্স রে করতে চাই। আমাদের দেশে যদি পেশেন্ট অ্যাফোর্ড করতে পারে সিটি চেস্ট করতে চাই স্যার, কোনো লাংসে কোনো মেটাস্টেসিস কোনো কিছু। এরপরে আপনি কি করতে চান? স্যার আমি ইফেক্ট অফ দ্য ডিজিজ দেখার জন্য। তাহলে দেখেন ইনভেস্টিগেশন ভাগ করা যায় ফর ডায়াগনোসিস, ফর স্টেজিং পারপাস, ফর টু সি দ্য ইফেক্ট অফ দ্য ডিজিজ, আর একটা হচ্ছে ফর জেনারেল ফিটনেস পারপাস। ইফেক্ট দেখার জন্য স্যার পেশেন্ট এতদিন ধরে আছে, পেশেন্টের ভমিটিং হচ্ছে, আমি প্রথমেই একটা পেশেন্ট খাইতে পারছে না, একটা সিবিসি হিমোগ্লোবিন পার্সেন্টেজ দেখতে চাই, হিমোগ্লোবিন কম পাইতে পারি। এরপরে আপনি কি করবেন? সেরাম ইলেকট্রোলাইট করতে চাই, যে এখানে তাহলে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে কোন ধরনের ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স পাওয়া যায়। তখন আপনি বলবেন যে হাইপোক্লোরেমিক, হাইপোনেট্রেমিক, হাইপোক্যালেমিক, মেটাবলিক অ্যালকালোসিস উইথ প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া। এটার কিভাবে কোনটার মেকানিজম, কিভাবে কোনটা কি করছে, এটাও কিন্তু আপনাদেরকে জানতে হবে। যে আমি তাহলে একটু করে বলে দেই যে কিভাবে। মনে করেন পেশেন্ট ভমিটিং হচ্ছে, ভমিটিং হলে কি লস হচ্ছে? হাইড্রোজেন আর ক্লোরাইড, দ্যাট মিনস হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই না? ক্লোরাইড হাইপোক্লোরেমিক মেটাবলিক অ্যালকালোসিস প্রথমে হচ্ছে। এখন কিন্তু প্রথমেই সোডিয়াম কিন্তু খুব কম কমে না, বা পটাশিয়ামও খুব কম কমে আর্লি স্টেজ। এখন দেখেন যে হাইপোক্লোরেমিক মেটাবলিক অ্যালকালোসিস যখন হইলো, তখন মেটাবলিক অ্যালকালোসিস মানে কি? পেশেন্টের আপনার বাইকার্বনেট হয়ে গেছে বেশি। তো কিডনি কি করবে? বাইকার্বনেট এক্সক্রিট করবে এই মেটাবলিক অ্যালকালোসিসকে কম্পেনসেট করে। তো মেটাবলিক যখন কম্পেনসেট করার জন্য বাইকার্বনেট এক্সক্রিট করবে, বাইকার্বনেটের সাথে কিছু সোডিয়ামও চলে যাবে, সোডিয়াম বাইকার্বনেট। তাহলে সোডিয়াম লস হইলো, পেশেন্টের মনে করেন আরো ভমিটিং হচ্ছে, পেশেন্টের একদম সিস্টেমিক আপসেট হয়ে যাচ্ছে। তখন কি হবে? অ্যালডোস্টেরন হরমোন রিলিজ হওয়া শুরু করবে। সেটা কাজ করে কোথায়? ডিস্টাল কনভলিউটেড টিউবুল অফ দ্য ডিস্টাল কনভলিউটেড টিউবুলে। তখন কি করবে? এটা সোডিয়ামকে রিঅ্যাবজর্পশন করবে ইন এক্সচেঞ্জ অফ পটাশিয়াম এট ফার্স্টে। যখন পটাশিয়াম ডিপ্লেশন হয়ে যাবে, হাইপোক্যালেমিয়া হয়ে যাবে, তখন হাইড্রোজেন আয়নের এক্সচেঞ্জে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করবে। তাহলে বুঝতে পারছেন যে ইউরিনের সাথে আপনার চলে যাচ্ছে হাইড্রোজেন আয়ন। তাহলে হাইড্রোজেন আয়ন যদি চলে যায়, তাহলে এই জন্য প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া বলা হয়, যে অ্যালকালোসিস কিন্তু অ্যাসিড আবার ইউরিনে যাচ্ছে, এই জন্য প্যারাডক্সিক্যাল অ্যাসিড। আচ্ছা, এরপরে টু সি দ্য ইফেক্ট অফ দ্য ডিজিজ বোঝার জন্য এটা করলেন। এর সাথে অ্যালবুমিন পেশেন্ট খাইতে পারছে না অনেকদিন ধরে, অ্যালবুমিন লেভেলটা দেখবেন, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এরপরে জেনারেল অ্যানেস্থেসিয়া ফিটনেসের জন্য কি ইনভেস্টিগেশন করা হয় একসাথে বলে ফেলবেন। সিবিসি, র্যান্ডম ব্লাড সুগার, সেরাম ক্রিয়েটিনিন, হ্যাঁ, ইউরিন রুটিন মাইক্রোস্কোপি এক্সামিনেশন, চেস্ট এক্স-রে, ইসিজি, এগুলো করতে চাই। বয়স্ক পেশেন্ট হলে ইকোকার্ডিওগ্রামও করবেন। হ্যাঁ, এরপরে পরবর্তীতে স্যার এখন কি করতে চান? স্যার আমরা এখন পেশেন্টকে প্ল্যান করতে চাই। যে প্ল্যান করে কি করতে চান? যে আরো কিছু কিছু আছে, আমরা আরো কিছু কিছু স্টেজিং ইনভেস্টিগেশন আমরা করতে পারি, যেমন পেশেন্টের মনে হচ্ছে কিউরেবল, তা বোঝার জন্য অনেক সময় আমরা স্যার সুপারফিশিয়াল লিভার মেটাস্টেসিস এবং
কার্সিনোমেটোসিস পেরিটোনিয়াসে কিনা সেটা দেখার জন্য স্যার আমরা ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করতে পারি। ল্যাপারোস্কোপি ছাড়া কিন্তু সুপারফিশিয়াল লিভার মেটাস্টেসিস বা পেরিটোনিয়াল মেটাস্টেসিস এটা বোঝা যাবে না। এরপরে আমরা স্যার অপারেশন করে ফেলতে চাই। পেট সিডিটিটি এগুলোর খুব বেশি আমাদের দেশে ভূমিকা নাই। যাই হোক, এরপরে আপনারা যেদিকে চলে যাবেন যে পেশেন্টের এইগুলো করা হয়েছে সিবিসি, আরবিএস, ক্রিয়েটিন, ইলেকট্রোলাইট, ইউরিনারি এগুলো করা হয়েছে। তাহলে আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস পেলাম। এখন কি করবেন? পেশেন্টের ম্যানেজমেন্ট করার জন্য পেশেন্ট কাউন্সিল করতে হবে এবং কনসেন্ট নিতে হবে এবং প্রিপেয়ার করবেন। ডিহাইড্রেশন কারেকশন করবেন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, নরমাল স্যালাইন ইনফিউজ করবেন, তাই না? অ্যানিমিয়া কারেকশন করবেন ব্লাড ট্রান্সফিউজ করে। হ্যাঁ? তারপরে হচ্ছে নিউট্রিশনাল স্ট্যাটাসও কারেকশন করবেন। যদি দরকার হয় প্রোটিন দেয়া দরকার হয় অ্যালবুমিন লেভেল দেখে আপনি তাহলে অ্যালবুটিন বাজারে পাওয়া যায় সেটা আপনি দিতে পারেন। ওকে, তারপর এখন স্টোমাক প্রিপারেশন কেমনে করবেন? এই গ্যাস্ট্রিক লাভাস এটা খুবই ইম্পর্টেন্ট। যে গ্যাস্ট্রিক লাভাস ইউজুয়ালি 3 ডেজ প্রিপারেশন আমরা কি দিয়ে দিই? ওরো গ্যাস্ট্রিক টিউব, অর আমরা ওরো গ্যাস্ট্রিক টিউব অনেক সময় দিতে পারি না, হোয়াইট বোরেনজি টিউব। আপনার প্রথমে নরমাল স্যালাইন পেশেন্টকে ঢুকাবেন, তারপরে সাথে সাথে আবার বের করে ফেলবেন যতক্ষণ না ক্লিয়ার ফ্লুইড আসে। এরপরে যখন ক্লিয়ার ফ্লুইড আসবে তখন 200 ml নরমাল স্যালাইন ওরালি দিয়ে পেশেন্টকে রেখে দিবেন। এইভাবেই গ্যাস্ট্রিক লেভেল দেওয়া হয়। এগুলো কিন্তু খুবই জিজ্ঞাসা করে। এখন কি করবেন? স্যার আমার কাছে মনে হচ্ছে পেশেন্টের কোনো সাইন অফ কোনো মানে ইনকিউরেবিলিটি ও ইনঅপারেবিলিটি কোনো সাইন পাই নাই। তা আমি স্যার আমাদের কিউরেটিভ অপারেশন আমরা করতে পারবো। স্যার যদি সেটা আমার কাছে মনে হয়েছে এন্ট্রাম অফ দ্য স্টোমাক, আমি কি করব স্যার? লোয়ার রেডিক্যাল গ্যাস্ট্রেক্টমি উইথ গ্যাস্ট্রোজেনিক। এছাড়া অন্যভাবেও আমরা করতে পারি। মনে করেন যদি আমরা কি কি করতে পারেন? মনে করেন যে আপনারা পেয়েছেন যে কার্ডিয়াক পাইছেন বা মনে করেন বডি ফান্ডাস দুইটাই এফেক্ট হয়েছে বা মনে করেন বডিও হয়েছে আবার এন্ট্রাম হয়েছে, তাহলে কিন্তু টোটাল গ্যাস্ট্রিকটমি লাগতে পারে। তাহলে সেই ক্ষেত্রে লিখবেন যে রেডিক্যাল গ্যাস্ট্রিকটমি, হ্যাঁ, উইথ রুএনওয়াই ইসোফেগোসের জন্য কি লিখছেন সেটা অবশ্যই বুঝতে হবে। আর যখন ল্যাপারোটমি করবেন তারপরে তো আবার অপারেবিলিটি অবশ্যই হিসাব করতে হবে। যদি দেখেন পেশেন্ট অপারেবল, দ্যাট মিনস লোকাল ইনভেশন নাই, আপনার প্যানক্রিয়াস ফ্রি আছে, ট্রান্সভার্স মেজোকোলন ইনভেশন হয় নাই, বা আপনার দেখবেন কমন বাইল ডাক্ট, হ্যাঁ, বা লেজার কার্ভেচার দিয়ে ওইদিকে কোনো ইনভেশন হয় নাই, তাহলে তো আমরা কিউরেটিভ সার্জারি করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিউরেটিভ অপারেশন করবো। কিউরেটিভ অপারেশনের কি নাম? একটা হচ্ছে রেডিক্যাল গ্যাস্ট্রিকটমি। রেডিক্যাল গ্যাস্ট্রিকটমি কয় ধরনের হইতে পারে? একটা হতে পারে টোটাল রেডিক্যাল গ্যাস্ট্রিকটমি হতে পারে, সাব টোটাল রেডিক্যাল গ্যাস্ট্রিকটমি হতে পারে, আর একটা লোয়ার রেডিক্যাল গ্যাস্ট্রিকটমি, তাই না? এখন টোটাল গ্যাস্ট্রিকটমি কখন কখন করবেন? যে টোটাল গ্যাস্ট্রিকটমি স্যার আমরা তখন করব যখন দেখবেন যে কার্ডিয়াক থেকে উইদিন 7 সেন্টিমিটারের মধ্যে আপনার গ্রোথ চলে গেছে, তাহলে সেই ক্ষেত্রে টোটাল গ্যাস্ট্রিকটমি থাকতে পারে। অথবা স্টোমাকের যে 3টা কম্পার্টমেন্ট যেখানে 2 অর মোর কম্পার্টমেন্ট এফেক্টেড হয়েছে সেক্ষেত্রে টোটাল গ্যাস্ট্রিকটমি লাগবে। ডিফিউজ গ্যাস্ট্রিক ক্যান্সার যদি হয়ে থাকে সেক্ষেত্রেও টোটাল গ্যাস্ট্রিকটমি লাগবে। কিন্তু যদি আর এন্ট্রামে আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা লোয়ার রেডিক্যাল গ্যাস্ট্রিকটমি। আচ্ছা, এইখানে কতগুলো টার্ম আপনাদের একটু বলে নেই যে কিছু কিছু জিনিসপত্র এখানে চলে আসে যে একটা হচ্ছে R0 রিসেকশন, একটা হচ্ছে R1 রিসেকশন, একটা হচ্ছে R2 রিসেকশন। আর R0 রিসেকশন হচ্ছে আপনি যেটা অপারেশন করেছেন, অপারেশন করার পরে দেখেন বোথ ম্যাক্রোস্কোপিক এন্ড মাইক্রোস্কোপিও দেখছেন কোনো টিউমার ফ্রি, মানে মার্জিন হচ্ছে টিউমার ফ্রি, তাহলে সেটাকে বলে R0। আর যদি মাইক্রোস্কোপিক ইনভেশন থাকে, ম্যাক্রোস্কোপিক নাই, সেটাকে বলে R1। আর R2 মানে ম্যাক্রোস্কোপিক এন্ড মাইক্রোস্কোপিক দুইটাই আছে, সেটাকে বলা হয় R2 রিসেকশন। এছাড়াও আরো কিছু কিছু টার্ম গ্যাস্ট্রিক কার্সিনোমার ক্ষেত্রে অবশ্যই চলে আসে, যেটা হচ্ছে D1, D2 এন্ড D3 ডিসেকশন। এবং লিম্ফ নোডের কি কি টায়ার আছে সেই অনুযায়ী আর কি আপনার লিম্ফ নোডের স্টেশন গুলো একটু আপনাদেরকে এখন একটু বুঝতে পারলে একটু ভালো হয়। একটু একটু আইডিয়া রাখবেন, যেমন পেরিগ্যাস্ট্রিক লিম্ফ নোড আছে স্টেশন 1 থেকে 6, রাইট কার্ডিয়া স্টেশন 1, লেফট কার্ডিয়া স্টেশন 2, along the laser curvature স্টেশন 3, along the greater curvature 4A, 4B, 4C, তারপর সুপ্রা পাইলোরিক 5, সাব পাইলোরিক 6, এভাবে 1 থেকে 6 চলে গেল। এই 1 থেকে 6 যদি লিম্ফ নোড আপনি আনেন পেরিগ্যাস্ট্রিক লিম্ফ নোড, তাহলে সেটাকে বলা হয় D1 ডিসেকশন। D1 ডিসেকশন আরেকটা বলা হয় যে টিউমারের পাশের 3 সেন্টিমিটার এরিয়া জুড়ে যত লিম্ফ নোড আছে সব ক্লিয়ার করে ফেলবে, সেটা D1 ডিসেকশন। আর বিয়ন্ড 3 সেন্টিমিটার or
lymph node along the intermediate or major arterial trunk supplying the stomach, এটা হচ্ছে D2 ডিসেকশন। D2 ডিসেকশন এর সাথে কি যোগ হবে দেখেন, স্টেশন নাম্বার 7 হচ্ছে যে লেফট গ্যাস্ট্রিক, হ্যাঁ, তারপরে স্টেশন নাম্বার 8 হচ্ছে কমন হেপাটিক, স্টেশন নাম্বার 9 হচ্ছে সিলিয়াক, স্টেশন নাম্বার 10 হচ্ছে স্প্লিনিক হাইলাম, স্টেশন নাম্বার 11 হচ্ছে স্প্লিনিক ভেসেলস, স্প্লিনিক আর্টারি। এই 7 থেকে 11 যদি আপনি আনেন তাহলে D2 ডিসেকশন বলে। এরপরে যেগুলা আছে আপনার ধীরে ধীরে গ্যাস্ট্রো হেপাটিক লিগামেন্ট, তারপরে আপনার বলা হবে যে রেট্রোপ্যানক্রিয়েটিক গ্রুপ, হ্যাঁ, রুট অফ দ্য মেসেন্ট্রি, ট্রান্সভার্স মেসোকোলন গ্রুপ, প্যারাওটিক লিম্ফ নোড, এইগুলো হচ্ছে N3, দ্যাট মিন D3 ডিসেকশনে। তা আমরা এখন মানে যেটা প্রতিষ্ঠিত, যেটা sign of inoperability are present, then how to treat the patient? Okay, I'm telling, thank you for your question. Actually, যদি সাইন অফ ইনোপারেবিলিটি কি কি আছে, একটা হচ্ছে ক্লিনিক্যাল সাইন অফ ইনোপারেবিলিটি, আর একটা হচ্ছে পার অপারেটিভ সাইন অফ ইনোপারেবিলিটি। এখন তোমাদেরকে ধরতে পারে যে হোয়াট আর দ্য ক্লিনিক্যাল সাইন অফ ইনোপারেবিলিটি। প্রথমেই বলবা যে স্যার পালপে বললাম, পেশেন্টের জন্ডিস আছে, সুপ্রাক্লেভিকুলার লিভ নোড এনলার্জ, দ্যাট ইজ ভার্কোস গ্ল্যান্ড এনলার্জ, তারপরে মনে করো ট্রয়জিয়ার কি বলে সিস্টার জোসেফ নোডিউল পেয়েছো। তো অনেক সময় ধরে সিস্টার জোসেফ নোডিউল কিভাবে বড় হয়, তুমি বলবা স্যার এটা মেটাস্টেসিস হয়েছে ফলসিফর্ম লিগামেন্ট দিয়ে আম্বিলিকাসে চলে গেছে। তো এইভাবে ফলসিফর্ম লিগামেন্ট দিয়ে আম্বিলিকাস, এটাকে বলে সিস্টার জোসেফ লিগামেন্ট। থোরাসিক ডাক দিয়ে যেটা চলে যাবে সেটা হচ্ছে তোমার ওই ট্রয়জিয়ার সাইন, লেফট সুপ্রাকিউলার। এইগুলো যদি থেকে থাকে, পেশেন্টের অ্যাসাইটিস আছে, বা তুমি মনে করো ডিআরই করে যে রেকটাল ব্লুমার শেল পেয়েছো, হ্যাঁ, তাহলে সেইগুলো হচ্ছে ক্লিনিক্যাল সাইন অফ ইনোপারেবিলিটি। আর যেগুলো হচ্ছে তোমার পারঅপারেটিভ সাইন অফ ইউপারেটিভ, পেশেন্ট ফুললা দেখলাম হিউজ একটা গ্রোথ, যেটা সারাউন্ডিং অর্গান ইনভেশন আছে, প্যারাওটিক লিম্ফ নোড ইনভেশন হয়ে গেছে, লিভারে মেটাস্টেসিস হয়ে গেছে, পেশেন্ট বা রিকটাল ব্লুমার শেল্প আছে, সেই ক্ষেত্রে পেশেন্টের তোমার মানে কিউরেটিভ সার্জারি করা যাবে না, সেই ক্ষেত্রে তো কিছু একটা করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের প্যালিয়েটিভ কিছু কিছু অপশন আছে, যদি দেখা যায় যে আমরা উপরে পৌঁছতে পারছি মানে টিউমার ফ্রি এরিয়াতে, সেক্ষেত্রে আমরা হাই গ্যাস্ট্রোজেজোনোস্টমি করতে পারি, যে বাইপাস একটা করে দিলাম, পেশেন্ট যতদিন বাঁচলো কে এগুলো করলো, এরপরে তো অ্যাডজুভেন্ট থেরাপি আমরা দিতেই পারবো, হ্যাঁ, সেটা করতে পারো একটা অপশন। যদি দেখা যায় যে সেটাও করতে পারছো না, তাহলে গ্যাস্ট্রিক এক্সক্লুশন একটা সার্জারি আছে, যে ইসোফেগোজেনোস্টমি করে দিলাম, টিউবারের মতো থাকলো, যে জন্য আমি লুপটা নিয়ে তোমার ইসোফেগাসের সাথে লাগিয়ে দিলাম, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক এক্সক্লুশন সার্জারি তুমি করতে পারো। আবার যদি মনে করো কিছুই করতে পারছো না, সেই ক্ষেত্রে পেশেন্টের নিউট্রিশন মেনটেন করার জন্য আমরা অনেক সময় ফিডিং জেজোনোস্টমি ছাড়া আর কিছুই করতে পারি, হ্যাঁ। আর যদি এর আগেই বুঝে ফেলো যে অপারেশনের আগেই পেশেন্টের তোমার যে এটা অপারেশন করে কোনো কিছু করা যাবে না, সেই ক্ষেত্রে মিনিমালি ইনভেসিভ কিছু টেকনিক আছে, যেমন ইনটিউবেশন বা স্টেন্টিং করতে পারে, এন্ডোস্কোপিক ইনটিউবেশন, স্টেন্টিং, ডিউরাল স্টেন্ট দিয়ে দিলা, পেশেন্ট ওই দিক দিয়ে খাইতে পারলো, তারপরে পেশেন্টের কেমো নিয়ার ড্রিভেন থেরাপি দিলা, অনেক সময় নিয়ার ড্রিভেন থেরাপি দিলে পেশেন্টের এটা অপারেবল হয়ে যায়। আচ্ছা, এরপরে এখন পেশেন্টের এই ছাড়া আর কি কি থেরাপি তোমার এর জন্য আছে? এখন রেডিও থেরাপির অ্যাকচুয়ালি কোনো রোল নাই পেশেন্টের এইখানে, স্টোমাকের বেড যেগুলো খুবই রেডিও সেন্সিটিভ টিস্যু, এইখানে তোমার রেডিও থেরাপি দিয়ে কোনো লাভ। যেটা দিতে পারো তোমরা কেমোথেরাপি দিতে পারো, ফার্স্ট গ্রুপ অফ কেমোথেরাপি এপিসি আমরা বলা হয়, ফ্লুরাসিন, ইপিরুবিসিন আর সিসপ্লাটিন, এইগুলা আমরা অনেক সময় দেয়া হয়, হ্যাঁ। এরপরে দেখা যাচ্ছে মেটাস্টেটিক বা রিকারেন্ট যদি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে টেক্সোটিয়ার, দ্যাট মিনস প্যাক্লিটেক্সিল আর ডসিটেক্সিল, টেক্সোটিয়ার গ্রুপের আমরা কেমোথেরাপি এজেন্ট দেওয়া হয়। আর এখন রিসেন্টলি যেটা বলা হয়েছে যে আমরা ব্রেস্টের ক্ষেত্রে যেমন HER2 রিসিপ্টর দেখতাম, যে হিউম্যান ইপিডার্মাল রিসিপ্টর 2 টাইপ 2, এটা দেখা গেছে স্টোমাক ক্যান্সারের ক্ষেত্রে এই HER2 একটা অপশন আছে, বিশেষ করে যেগুলা ইন্টেস্টাইনাল টাইপ ক্যান্সার, সেক্ষেত্রে অনেক সময় HER2 পজিটিভ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ট্রাস্টুজুমাব, যেটা মনোক্লোনাল অ্যান্টিবডি, আমরা সেটা দিয়ে পেশেন্টকে ট্রিটমেন্ট করতে পারি, হ্যাঁ। এটাই মোটামুটি ট্রিটমেন্ট। এছাড়াও আমরা কতগুলো জিনিস উল্লেখ করে আমরা আমাদের পেশেন্টের অপারেশন নোট লিখেছি, পার অপারেটিভ যেগুলো ফাইন্ডিং, পোস্ট অপারেটিভ পিরিয়ড
যেটা ছিল আমরা সেগুলো বলে দিচ্ছি, হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্ট, এরপর আমরা অনকোলজিতে পাঠাই। আম, যাই হোক, এটা থ্যাংক ইউ, এখনো তোমাদেরটা হয় নাই। হুম, এখন আরো কিছু কিছু জিনিস যে সিএস স্টোমাক থেকে লাগবে সেটা আমি একটু বলে দিচ্ছি। তোমাদের মনে হয় আর কোনো প্রশ্ন তেমন কোনো কিছু নাই? আচ্ছা, সিএস স্টোমাক থেকে কি কি আর লাগবে? যেমন কার্সিনোমা স্টোমাকের এটিওলজি, এটিওলজি অফ দ্য কার্সিনোমা স্টোমাক কি কি হইতে পারে, তো সেইটা ভাগ করে ফেলবো। একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, একটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, দ্যাট মিনস, আর একটা হচ্ছে স্টোমাক ফ্যাক্টর ইটসেলফ। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কি আছে? ডায়েট। মনে করো পেশেন্ট যারা সল্টি ফুড খায় বা হাই কার্বোহাইড্রেট ডায়েট খাচ্ছে, লো প্রোটিন খাচ্ছে, তাদের মনে করো স্টোমাকের মিউকোসা ইনজুরি হয়েছে। তো ইনজুরি হওয়ার পর তো মনে করো প্রোটিন না থাকলে সেটা রিকভারি করতে পারবে। তো যদি হাই কার্বোহাইড্রেট বেশি বেশি করে ভাত খাচ্ছে, মাংস কিছু খাচ্ছে না, তাহলে তার স্টোমাক ক্যান্সার হওয়ার চান্স বেশি থাকে। যদি লবণ বেশি খায়, হাই সল্ট, যেটাও মিউকোসা, স্টোমাকের মিউকোসার জন্য খুবই টক্সিক, সেটাও কিন্তু তোমার মানে স্টোমাক ম্যালিগনেসির জন্য খুব একটা ইম্পর্টেন্ট প্রিসিপিটেটিং ফ্যাক্টর। আর তুমি একই সাথে যদি ভিটামিন এ, সি, ই, দ্যাট মিনস অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলা এগুলা খাও, তাহলে কিন্তু এগুলো প্রোটেক্টিভ ফ্যাক্টর একই সাথে। হ্যাঁ, আরো কিছু কিছু পার্সোনাল ফ্যাক্টর আছে, যেমন ব্লাড গ্রুপ টাইপ এ, এগুলো অবশ্যই কিছু কিছু ফ্যাক্টর চলে আসবে। আর তাছাড়া স্টোমাকের কিছু কিছু ফ্যাক্টর আছে, যেমন মনে করো আরেকটা বলে দিই, যে লো সিস্টোকিনিক স্ট্যাটাস, যেখানে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনজেকশনের চান্স বেশি থাকে, হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশনের। তো হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন, এটা লোয়ার গ্যাস্ট্রিক কার্সিনোমা বা এন্ট্রাল কার্সিনোমা হওয়ার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তাছাড়াও আমরা যেগুলা স্টোমাকের ফ্যাক্টর, যেমন ক্রনিক অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিস, হ্যাঁ, গ্যাস্ট্রিক মেটাপ্লাসিয়া বা গ্যাস্ট্রিক ডিসপ্লাসিয়া, অ্যাডিনোমেটাস পলিপ, পার্নিশিয়াস এনিমিয়া, এইগুলো সবই কিন্তু তোমার স্টোমাক ম্যালিগনেন্সির জন্য প্রিসিপিটেটিং ফ্যাক্টর। তাছাড়াও কিছু ফ্যামিলি, অবশ্যই 10% ক্ষেত্রে, কিন্তু ফ্যামিলিয়ার ক্ষেত্রে, মনে করো একটা 40 বছরের বা এর থেকে ইয়াং মানুষের গ্যাস্ট্রিক কার্সিনোমা, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমার মাথার মধ্যে আনতে হবে যেটা হেরিডিটারি গ্যাস্ট্রিক ক্যান্সার, ডিফিউজ গ্যাস্ট্রিক ক্যান্সার। হেরিডিটারি অনেক কারণেই কিন্তু তোমার গ্যাস্ট্রিক ক্যান্সার হয়ে থাকে। এর মধ্যে একটা হচ্ছে বলা হয় যে ই ক্যাডারিন জিন যদি মিউটেশন হয়, সেই ক্ষেত্রেও কিন্তু তোমার হেরিডিটারি ডিফিউজ গ্যাস্ট্রিক ক্যান্সার হওয়ার হয় আর কি। আর তাছাড়াও আরো লিম্ফোপ্রিউমিনি সিনড্রোম আছে, তোমার লিন সিনড্রোম, এইচএনপিসিসি যেটাকে আমরা বলা হয়, এগুলোতেও তোমার, বা প্যাপ, ফ্যামিলি অ্যাডেনোমেটাস পলিপোসিস, এগুলোতেও হিউজ জায়গার সিনড্রোম, মাল্টিপল ব্রেস্ট এন্ড ওভারিয়ান ক্যান্সার সিনড্রোম, এইটাতেও তোমার গ্যাস্ট্রিক কার্সিনোমা হওয়ার চান্স অনেক বেশি থাকে, ওয়ান অফ দ্য প্রিডিসপোজিং ফ্যাক্টর। আচ্ছা, তাহলে কিন্তু এটিওলজি গেল। এরপরে হচ্ছে গ্যাস্ট্রিক এগুলো কিভাবে ভাগ করবে, যে হোয়াট ইউ মিন বাই আর্লি গ্যাস্ট্রিক কার্সিনোমা, হোয়াট ইউ মিন বাই লেট গ্যাস্ট্রিক কার্সিনোমা। আর্লি গ্যাস্ট্রিক কার্সিনোমা বলতে বোঝা যাচ্ছে টিউমার ইনভেড টু দ্য মিউকোসা এন্ড সাবমিউকোসা উইথ অর উইদাউট লিম্ফোড ইনভলভমেন্ট, এটাকে বলা হয় হচ্ছে আর্লি গ্যাস্ট্রিক কার্সিনোমা। হুম। আর লেট গ্যাস্ট্রিক কার্সিনোমা, যে এর পরবর্তীতে যেগুলো বলবা, যে বিয়ন্ড মিউকোসা আর সাবমিউকোসা যদি হয়, তাহলে এটা অ্যাডভান্স গ্যাস্ট্রিক কার্সিনোমা। এটা এইভাবে বলা হয় আর্লি গ্যাস্ট্রিক কার্সিনোমা। আর্লি গ্যাস্ট্রিক কার্সিনোমাটাকে আবার জাপানিজরা 3টা ভাগে ভাগ করছে, এগুলো বই দেখে একটু দিয়ে দেখে নিও, যে ইলিভেটেড, ফ্ল্যাট, আর একটা হচ্ছে এক্সক্যাভেটেড। হ্যাঁ, ইলিভেটেড, সুপারফিশিয়াল, আর একটা হচ্ছে এক্সক্যাভেটেড। ফ্ল্যাট, সুপারফিশিয়ালের মধ্যে আবার ইলিভেটেড আছে, ফ্ল্যাট আছে, ডিপ্রেসড আছে। হ্যাঁ, আর অ্যাডভান্স গ্যাস্ট্রিক কার্সিনোমা বোরম্যান টাইপ, সেটাও 4টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে পলিপেটাল উইথ মাইনর সুপারফিশিয়াল আলসারেশন মে বি প্রেজেন্ট। টাইপ 2 যেটা বলা হয়, যে টাইপ 2 এর মধ্যে হচ্ছে যে ওইখানে তোমার আলসারেটিভ গ্রোথ ইনভেড বিয়ন্ড দ্য সাবমিউকোসা, কিন্তু একই সাথে সারাউন্ডিং মিউকোসাতে কোনো ইনফিল্ট্রেশন নাই। এটা হচ্ছে টাইপ 2 বোরম্যান টাইপ অ্যাডভান্স গ্যাস্ট্রিক কার্সিনোমা। আর টাইপ 3 হচ্ছে যেখানে সারাউন্ডিং মিউকোসাতে ইনভেশন থাকবে। হ্যাঁ, আর যদি ডিফিউজ একদম লেজার লেদার বটল লাইক হয়ে যায়, ডেজমো হোল স্টোমাক শো ডেজমোপ্লাস্টিক রিঅ্যাকশন, দ্যাট ইজ কল্ড লাইনিটিস প্লাস্টিকা। হুম, এটা হচ্ছে বোরম্যান টাইপ 4 অ্যাডভান্স গ্যাস্ট্রিক কার্সিনোমা। এগুলোই আর কি মোটামুটি। আর তাছাড়াও আরো কিছু কিছু, যেমন ইন্টেস্টিনাল, হিস্টোলজিক্যালি কিছু কিছু ভ্যারাইটি দেখা যায়, ইন্টেস্টিনাল ভ্যারাইটি, এবং আরেকটা হচ্ছে তোমার
ডিফিউজ গ্যাস্ট্রিক কার্সিনোমা এটাকে বলা হয়। ইন্টেস্টাইনাল টাইপ ওইখানে দেখা যায় যে লার্জ গাটের মিউকোসার মতো তোমার এখানে স্টোমাকের ইয়া হয়ে গেছে, ম্যালিগনেন্সি এটা শো করছে। এটার প্রগনোসিস বেটার। এই ক্ষেত্রে দেখা যায় তোমার হেমাটোজেনাস মেটাস্টেসিসটা বেশি হয়, দ্যাট মিন্স লিভারে মেটাস্টেসিস তোমার বেশি। আর যদি দেখা যায় যে ডিফিউজ গ্যাস্ট্রিক কার্সিনোমা, এগুলো কিন্তু তোমার পেরিটোনিয়াল মেটাস্টেসিস বা লিম্ফ নোড মেটাস্টেসিস বেশি হয় এবং আর্লি এজে বেশি হয়। বিশেষ করে ফিমেলদের কিন্তু ডিফিউজ গ্যাস্ট্রিক কার্সিনোমা এটা বেশি হওয়ার চান্স বেশি থাকে। এইভাবেই আরেকটা দেখবা অনেক সময় সিগনেট রিং বলা হয় বা মিউসিন। সিগনেট রিং কিছুই না, মনে করো একটা সেলের মধ্যে বেশি বেশি তোমার সাইটোপ্লাজম মিউসিন বেশি করে জমা হয়েছে, যেটা তোমার নিউক্লিয়াসটাকে, সেলের নিউক্লিয়াসটাকে একপাশে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, অ্যাক্সেন্ট্রিক করে ফেলছে, সেটাকে বলে সিগনেটিং। এটা কিন্তু ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টর। এই এটাই মোটামুটি। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করতে পারি আর কি। কার্সিনোমা স্টোমাক এটাই মোটামুটি আছে। থ্যাংক ইউ ফর টু অল অফ ইউ ফর পেশেন্ট হিয়ারিং। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখন শেষ করছি। বেস্ট অফ উইশেস, করোনাতে সবাই সাবধানে থেকে থাইকো। আবার দেখা হতে পারে। ওকে, বাই।